হুম। তো শুনতে পাচ্ছিস আমাকে ভালো? একদম একদম। আচ্ছা। ফোন তো চার্জে লাগানো আছে, আর হেডফোনস লাগিয়ে নিয়েছিস, নোটবুক খুলেছিস? হ্যাঁ হ্যাঁ। খুলে না? ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। তো তাহলে আজকের ওই যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু পার্ট তাহলে শেষ করিয়ে দিই। কম্পিউটার নেটওয়ার্কস এর। আর তুই কি নোট বানানো শুরু করেছিস? স্টার্ট তো করেছি কিন্তু টাইম লাগবে। সে তো জানি টাইম লাগবে, কিন্তু ওয়েডনেসডের মধ্যে, কিন্তু আমার টিউসডের মধ্যে কিন্তু দরকার। টিউসডে? হোমওয়ার্ক দেখ, আমি কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, ওটা তো জানি, মানে ওয়েডনেসডে না, মানে টিউসডে। ওয়েডনেসডে তে ক্লাস, তোকে টিউসডে এর মধ্যে সাবমিট করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। হুম। আজকে যা পড়াচ্ছে ওটাও? হ্যাঁ। আর না না, আজকে যেটা করাচ্ছে ওটা ফ্রাইডেতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আজকে আমরা তাহলে নেটওয়ার্ক প্রোটোকল দিয়ে শুরু করব। আমাদের নেটওয়ার্ক টোপোলজিস এন্ড টাইপসটা হয়ে গেছিল। আচ্ছা। আর তুই তোর কি বলবো, ক্লাস ওয়ার্কের মধ্যে সেই পিডিএফটা খুলে মার্কিং গুলো দেখতে পাচ্ছিলি তো? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। নাকি নাকি খুলিসনি, করিসনি, তুই নোট ফোট কিছু বানাসনি? না, খুলেছিলাম, মানে পড়িনি, খুলেছিলাম, ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করিস না, ডাউনলোড করলে তোর কাছে ওল্ড ফাইলটা থাকবে। ডাউনলোড এই কারণে করতে মানা করছি, কারণ এখনো তো আমার শেষ হয়নি, আমার শেষ হয়ে যাক তারপরে প্রত্যেকটা মার্কিং পাবি, নাহলে দেখ নেটওয়ার্ক প্রোটোকলসে কিন্তু মার্কিং নেই কোনো। ও আচ্ছা আচ্ছা। এটা তো আজকে মার্ক করবো আমি। বুঝতে পেরেছি, তাহলে এক সেকেন্ড একটু দাঁড়া। তো ঠিক আছে, ওটা পরে ডিলিট করিস তুই, আপাতত তোর কি বলবো, এটা এটা দেখ আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো আজকে আমরা নেটওয়ার্ক প্রোটোকলস দিয়ে শুরু করব। তো প্রোটোকলস মানে হচ্ছে সেট অফ রুলস, ঠিক আছে? তো এবার যখনই তোকে কমিউনিকেট করতে হয়, তখনই ইউ নিড টু ফলো সার্টেন রুলস অ্যাজ এ পার্ট অফ দি কমিউনিকেশন। ফর এক্সাম্পল, ধরেন যখন আমি তোর সাথে কথা বলছি, আমি যখন তোকে কিছু বলছি, তখন তুই চুপ থাকিস, হ্যাঁ আমার কথাগুলো শুনিস। হ্যাঁ। তারপরে যখন তুই কথা বলিস, তখন আমি চুপ থাকি, তোর কথাটা শুনি, তোর ডাউটটা শুনি। ওটাই। তারপরে আমি একটা রেসপন্স দিই। হ্যাঁ মানে কি, তুই আমাকে একটা কোয়েশ্চেন করিস আর আমি তোকে একটা রেসপন্স দিই, ঠিক আছে? হ্যাঁ তো এই কোয়েশ্চেন রেসপন্স ফরম্যাটে আমাদের কমিউনিকেশনটা হয়। কিন্তু আমরা যদি দুজনেই কথা বলতে থাকি বা দুজনেই চাচাতে থাকি, তাহলে কি কমিউনিকেশনটা পসিবল হবে? না না। হবে না। লাইকওয়াইজ, যে কোনো কমিউনিকেশনের কিছু রুলস বা কিছু কমিউনিকেশন প্রোটোকলস থাকে। তো সেটাই আমরা দেখবো যে কি কি ডিফারেন্ট টাইপের কমিউনিকেশন রুলস নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে আছে। তো protocols মানে কি? Protocol refers to the set of rules that are applicable for a network. The protocol defines standardized format for the data packet to be transmitted through the network. এটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলের ডেফিনেশন, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। আচ্ছা। এরপরে হচ্ছে সবার প্রথমে আছে আমাদের হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে একটা রুল, যে রুলে আমরা ওয়েব পেজেস গুলোকে সার্ভ করি, ঠিক আছে? তো কারেন্টলি তুই যদি আমার এখানে ইউআরএলটা দেখে, দেখবি ইউআরএল এর মধ্যে এইচটিটিপি আছে, হ্যাঁ হ্যাঁ। রাইট? তো এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দিয়ে তোর কোনো একটা কম্পিউটারের থেকে আমি ওয়েব পেজেস বা কিছু ডেটা এরকম টাইপের যে ওয়েব ভিউটা তুই দেখছিস, সেটা আমি নিতে পারি। তো কিন্তু ইট ইজ এন যে অ্যাপ। কোনো তুমি একটা কথা বলি, হুম। যে কোনো তুমি সাইট বা কিছু চেক করো, তোমার এইচটিটিপি টা প্রথমে চলেই আসে। হ্যাঁ, মানে ওটা আসবেই তো, কারণ ওই প্রোটোকলেই তো আমরা তোর ওয়েব ব্রাউজার কি বলো, ওয়েবের কন্টেন্ট গুলো ডাউনলোড করি, তাই না? ও তো এই প্রোটোকলটা তোর আমাদের এই ব্রাউজার ইউজ করে টু ডাউনলোড দি ওয়েব পেজ অফ দ্যাট পার্টিকুলার সার্ভার, অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, and it is widely used protocol. এটা দরকার নেই এটা মাফ করার, দিস প্রোটোকল ইজ ইউজড উইথ দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো যখনই আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের যেই ওয়েব পেজটা আছে, সেই ওয়েব পেজটাই এইচটিটিপি প্রোটোকল দিয়ে ডাউনলোড হয়। আচ্ছা। আর তারপরে আচ্ছা, জাস্ট এইটুকু মাফ করলেই হবে। ইট ইস এ রিকোয়েস্ট রেসপন্স স্ট্যান্ডার্ড বিটুইন এ ক্লায়েন্ট এন্ড ইউজার এন্ড এ সার্ভার ওয়েবসাইট। আমি যেটা বলেছিলাম, কমিউনিকেশনের মধ্যে কি কোয়েশ্চেন আর রেসপন্স হয়। তো এখানে কোয়েশ্চেনটাই ওরা রিকোয়েস্ট বলেছে। তো এখানে যখনই তুই গুগল খুলিস, নিজের মোবাইলে হোক নিজের কম্পিউটারে হোক, ইউ আর রিকোয়েস্টিং ফর দ্য গুগল পেজ। এন্ড আচ্ছা। তারপরে গুগলের সার্ভার তোকে একটা ওয়েব পেজ দেয়, দে সার্ভ ইউ দ্য ওয়েব পেজ। দ্যাট ইজ আ রেসপন্স। তো এরকম রিকোয়েস্ট রেসপন্স কমিউনিকেশনটাই হচ্ছে এইচটিটিপি প্রোটোকল তোর কি বলো স্ট্যান্ডার্ডাইজ করে গেল। আচ্ছা। এরপরে হচ্ছে তোর টিসিপি আইপি প্রোটোকল। দিস ইজ দি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। দিস ইজ দি প্রোটোকল ফর দি ইন্টারনেট কমিউনিকেশন। যে তোর প্যাকেট গুলো, আমি কি আগে
প্যাকেটস এর কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ যখন ডেটা ট্রান্সমিট হয় তখন ডেটা একবারে ট্রান্সমিট হয় না। হিউজ ডেটা or 100 MB সাইজ অফ ডেটা ভেঙে would be ভেঙে broken up। হ্যাঁ বল। ভেঙে ভেঙে হ্যাঁ, ভেঙে ভেঙে ছোট ছোট প্যাকেটস অনুসারে ট্রান্সমিট হবে। এবার এই প্যাকেট গুলো যে ট্রান্সমিট হবে, ট্রান্সমিট হওয়ার পরে কোথায় যাবে, আর তারপরে ডেস্টিনেশন কম্পিউটারে এসে যে রিঅ্যাসেম্বল হবে, এই সব কিছু টিসিপি আইপি প্রোটোকল হ্যান্ডেল করে। তো টিসিপি আইপি is the communication protocol for the internet. It defines the rules that computers must follow to communicate with each other over the network. ঠিক আছে? The TCP/IP protocol is used in email transmission, etc. ব্যাস এটুকু জানলেই হবে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এবার দিস ইজ এ ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকল। এবার আমাদের কি বলবো, তোদের কম্পিউটার নেটওয়ার্ক যদি পরে কম্পিউটার নিয়ে পড়িস, তাহলে কম্পিউটার নেটওয়ার্কস বলে একটা টপিক থাকে, সেই টপিকের মধ্যে একটা সাবজেক্টই বলতে পারিস, ওটা একটা সেমিস্টারে থাকে। তো ওই পেপারের মধ্যে তোর কি বলবো, এই কম্পিউটার নেট, এই যে ইন্টারনেট নেটওয়ার্কটা যেটা আমাদের আছে, এই ইন্টারনেট নেটওয়ার্ক তোর একটা লেয়ার নয়, এখানে মাল্টিপল লেয়ার্স আছে। ফর এক্সাম্পল, তোর যে ডেটা আমরা ট্রান্সমিট করছি, আফটার অল সেই ডেটাটা কি? বাইনারি ডেটা, ওয়ানস অ্যান্ড জিরোস। দে আর তোর কি বলবো, দে আর সিগন্যালস আফটার অল, ডিজিটাল সিগন্যালস আফটার অল। তো এবার আমাদের যে কম্পিউটারে আমরা যখন প্রোগ্রাম লিখি, কম্পিউটারে পাইথনের প্রোগ্রাম লেখার সময় তুই কি ওয়ানস অ্যান্ড জিরোস এর প্রোগ্রাম লিখেছিস? না না লিখিসনি। ইউ রোট ইট ইন টার্মস অফ ফাংশন সাচ অ্যাজ প্রিন্ট, ইনপুট, নিজেরও ইউজার ডিফাইন্ড ফাংশন তুই লিখেছিস, রাইট? তো এই কারণে কি করতে হয়, কম্পিউটার নেটওয়ার্ক যে জিনিসটা আছে, এখানে অনেকগুলো অ্যাবস্ট্রাকশন লেয়ার আছে। তো অ্যাপ্লিকেশন লেয়ারটার মধ্যে তোর এই টিসিপি আইপি প্রোটোকল তোর ইউজ হয়। অ্যাপ্লিকেশন না, সরি, নট অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে এইচটিটিপি প্রোটোকল ইউজ হয়, যেটা তোর গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ এইসব ব্রাউজার গুলো ইউজ করে কমিউনিকেট করার জন্য। বাট আন্ডারলাইন কমিউনিকেশনের মাধ্যম কি? বাইনারি সিগন্যালস। তো সেইটা আরেকটা লেয়ার হ্যান্ডেল করে, যেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো এখানেই সেটা বলেছে, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, ইট ইজ আ ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকল which encapsulates other network layer protocols for transmission on synchronous and asynchronous communication lines. তো এই ডেটা লিঙ্ক লেয়ার যেভাবে ট্রান্সমিট করে সিগন্যালস, সেইটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল এর পার্ট। ঠিক আছে? তো এই আচ্ছা পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট প্রোটোকলটা একবার একটু বলবে? আচ্ছা, তো এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ইজ আ কমিউনিকেশন স্ট্র্যাটেজি or a communication set of rules যেটা ডেটা লিঙ্ক লেয়ার ইউজ করে, which is responsible for transmission of bits, ones and zeros। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল তো ডায়াল আপ ইন্টারনেট কানেকশন এর সময় ইউজ করা হতো। ডায়াল আপ ইন্টারনেট কানেকশন কি? বিএসএনএল থেকে তুই যদি কোনো ইন্টারনেট কানেকশন নিস, যেটা তুই মডেমের থ্রু চালাবি, তো সেখানে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ইউজ করা হতো। ঠিক আছে? আচ্ছা বুঝছি। আচ্ছা, এইটুকু জানলেই হবে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের। দেখি আর কি আছে সিলেবাসে। টিটিপি আছে, এইচটিপি আছে, এসএমটিপি আছে, রিমোট লগইন টেলনেট। আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই আছে। ওরা যখন কিছু বাদ দিচ্ছিল তখন এই চ্যাপ্টারটা বাদ দিলেই পারতো। হ্যাঁ এখানে তো প্রচুর থিওরি আছে। আচ্ছা, এই যে প্রত্যেকটা আছে, এই ডিফারেন্ট, দেয়ার আর 3 লেয়ার্স অফ পিপিপি। এটা কি এইগুলো, সবসময় বলবে? হ্যাঁ, এটার পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ডেটাবেস, বাট ডেটাবেসটা ভালো লাগবে করতে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু এই ফুল ফর্ম গুলো জানলেই হবে। ঠিক আছে। ঠিক আছে? এই তিনটে ডিফারেন্ট টাইপ অফ পিপিপি, এটার ফুল ফর্ম জানলেই শুধু হবে। আচ্ছা, এরপরে চলে আসি ফাইল ট্রান্সফার প্রোটোকলে। ফাইল ট্রান্সফার প্রোটোকল কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল ইজ আ সেট অফ রুলস দ্যাট ইউ ইউজ টু ডাউনলোড ফাইলস ফ্রম দ্য সার্ভার। যখনই তুই ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করিস, বিট পিডিএফ, বিট এমপি3, বিট ভিডিও, তো সেইটা ফাইল ট্রান্সফার প্রোটোকল হ্যান্ডেল করে কিভাবে ফাইলটা নামবে। তো সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার সময় এই প্রোটোকলটা গাইড করে কিভাবে ডেটাটা ট্রান্সমিট হবে, আর সার্ভারে আপলোড করার সময় এই পার্টিকুলার প্রোটোকলটা ডিনোট করে কিভাবে সার্ভারে ফাইলটা আপলোড হবে। তো ডেটা ট্রান্সফারের জন্য এই ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ক্রিয়েট করা হয়েছে। এখানে কি বলা আছে? File transfer protocol is a standard network protocol which is used to transfer files from one host to another host over a TCP-based network such as internet. One host to another host মানে কি? One computer to another computer, one computer to another mobile, one mobile to another computer। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 Hosts are devices that are connected to the internet.
এদের মধ্যে ফাইল ট্রান্সফার প্রোটোকল হ্যান্ডেল করে, ঠিক আছে। আচ্ছা, বুঝেছি। এরপর হচ্ছে রিমোট লগ ইন বা টেলনেট। তো এই রিমোট লগ ইন ইউজ করা হয় এই কারেন্টলি ওয়ার্ক ফ্রম হোম যে সিচুয়েশনটা এখন রাইজ করেছে, সবাই বাড়িতে থেকে কাজ করছে। তো যারা আইটি সেক্টরে কাজ করে, তো দেয়ার আর ভেরিয়াস ডিফারেন্ট টুলস যেটা তাদের নিজের পার্সোনাল কম্পিউটারে নেই। কেন নেই? বিকজ অফ সিকিউরিটি রিজনস। কারণ ওইগুলো তোর কোম্পানির ট্রেড সিক্রেট। একটা কোম্পানি যে সফটওয়্যার ডেভেলপ করছে, অবভিয়াসলি ওরা চাইবে না তাদের কম্পিটিটরের কাছে সেই সফটওয়্যারটার হাতে সেই সফটওয়্যারটা চলে আসুক, তাই ওটাই না? ওটাই। নাহলে পরে স্যার কাস্টমার হারাবে। তো সেই হ্যাঁ, কারণে এই ফাইলস গুলো অ্যাক্সেস আমি অফিসের কম্পিউটার ছাড়া করতে পারবো না। কিন্তু আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে অফিসের কম্পিউটার আমি কিভাবে অ্যাক্সেস করব? অফিসে তো যাওয়াটা এখন কারেন্টলি পসিবল নয় বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন। তাহলে তো এখানে আমাদেরকে রিমোটলি কম্পিউটারটা অ্যাক্সেস করতে হয়। অ্যাজ আই অ্যাক্সেস ইউর কম্পিউটার ইউজিং দি কি বলে ওই হ্যাঁ, এনিডেস্ক এনিডেস্ক, সফটওয়্যার, এনিডেস্ক সফটওয়্যার। তো এই রিমোট লগইনটা টেলনেট প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, So Telnet protocol is used for creating a connection with a remote computer. Once your Telnet client establishes a connection to the remote host, Telnet client becomes a virtual terminal, allowing you to communicate with the remote host from your computer. So basically, আমার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যদি আমি কন্ট্রোল করতে চাই, I হ্যাঁ, would require this remote login procedure which uses the Telnet protocol and gives me access to that computer, terminal access to that computer. এটা তো বুঝলাম, কিন্তু একটা কোশ্চেন রয়ে গেল। সেটা বল। হচ্ছে তোমার, তো সাপোজ আমি অফিসের কম্পিউটারটা কন্ট্রোল করতে চাইবো বাড়ি থেকে, বাড়িতে বসে। তো ওটার জন্য তো অফিসের কেউ থাকতে হবে, মানে যে কোম্পানিটাকে অফিসের চালাবে। অফিসের কম্পিউটার গুলো বেসিক্যালি সার্ভার হয়, ওটা সারাদিন চলে। গুগল তুই 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে খোল, গুগলের পেজটা ডাউনলোড হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন হবে? ওই কম্পিউটার গুলো চলছে বলে, ওই সার্ভার গুলো চলছে বলে, ওই সার্ভার গুলো 24/7 চলে। সেম অ্যাজ ফেসবুক, সেম অ্যাজ টুইটার। এদেরকে 24/7 চলতে হবে। কেন চলতে হবে? যাতে তারা ইউজার সাথে না হারায়। ফর এক্সাম্পল অ্যামাজন বা ফ্লিপকার্ট, হ্যাঁ, এরা যদি কখনো ডাউন হয়, ডাউন চলে যায়, যদি কোনো সার্ভার ডাউন হয়, তাহলে পরে কাস্টমার হারাবে না? ধরে নে সেটাও। তুই ধরে নে তোর একটা কারেন্টলি তোর একটা মোবাইল দরকার। আচ্ছা। এবার তুই ফ্লিপকার্টের মধ্যে তোর মোবাইলটা চেক করছিস, চেক করতে করতে হঠাৎ দেখলি যে তোর ফ্লিপকার্টের সাইটটা ডাউন, তুই ফ্লিপকার্টের সাইটটা অ্যাক্সেস করতে পারছিস না। তখন তুই কি করবি? তুই অ্যামাজনে চলে যাবি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই কারণে আপ টাইম, সার্ভার আপ টাইম মানে কতক্ষণ সার্ভারটা চলছে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ বিজনেসেস। এবার বুঝলাম। তো অফিসেও এই কম্পিউটার গুলো সারা দিন চলে, চলতে হবে, কিছু করার নেই। ওইভাবেই ওরা ডিজাইন, ওইভাবেই ওদেরকে চলতে হবে। এন্ড দ্যাট ইজ ওয়াই দে পেড হিউজ অ্যামাউন্টস অফ মানি ফর দোজ কম্পিউটার্স। কারণ সার্ভার কম্পিউটার্স আর আমাদের ডেস্কটপ কম্পিউটার্স এর মধ্যে তফাৎ আছে। জানি ওইটার সার্ভার সাথে। কম্পিউটারের দাম বেশি, আমাদের কম্পিউটারের দাম কম, কারণ আমাদের তোর কি বলবো, তোর স্টেবিলিটি কম আমাদের কম্পিউটার গুলোর। আমাদের কম্পিউটার সারাদিন চলতে পারে না, খারাপ ও, হয়ে যাবে। হ্যাঁ, এক বছর সারাদিন চালিয়ে রাখ, খারাপ হয়ে যাবে। জানি, জানি, জানি। বা ঠিক গরম আছে, হয়ে যাবে। স্বাভাবিক কথা। সেই হ্যাঁ, কারণে ওদের অনেক ভালো কুলিং সলিউশন আছে, ওদের অনেক ভালো ইলেকট্রিসিটি ব্যাকআপ আছে। কারণ আমাদের কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। ইউপিএস দিয়ে কিছুক্ষণ মাত্র চলে, আধ ঘন্টা কি 20 মিনিট কি 1 ঘন্টা, খুব ভালো ইউপিএস হলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদের তাও চলবে, অনেকক্ষণ চলবে, কারণ ওদেরকে ওটাইও তাদের বিজনেস, তাই না? শুনেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর দেখি কি আছে। আচ্ছা, ইন্টারনেট ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন প্রোটোকল সাচ এস জিএসএম, জিপিআরএস, ডাব্লিউএলএল। আচ্ছা, এটা কি পড়ে আছে? জিএসএম, জিপিআরএস, ও দেখি। চ্যাপ্টারটা পড়ে অনেক কিছু জানতে পারলাম, মানে পারা যাবে। কেন কি? হ্যাঁ, ওই তো তোমাকে যা যা কমনলি হয় সেগুলো তুই আস্তে আস্তে জানতে পারবি। ওটাই। আচ্ছা, এগুলো পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু বুঝলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপর তোর কি বলবো, এই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এই ছোট্ট একটা জায়গা বোঝার আছে। আচ্ছা, মানে এইটা তুই না বুঝলে পরে করতে একটু অসুবিধা হবে। সেটা কি? সেটা হচ্ছে এই টাইপের সাম গুলো। আচ্ছা, তো এটা আমি একটু কাটছি, এটা এবার তুই নিজে খাতাটা বের কর। আচ্ছা। খাতা বের করেছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
তো এবারে কোয়েশ্চেনটা একটু পড়ি। কি বলেছে? ট্রাইম ট্রেক কর্পোরেশন টিটিসি ইজ এ প্রফেশনাল কনসালটেন্সি কোম্পানি, এরকম একটা আইটি কোম্পানি। আচ্ছা The company is planning to set up their new offices in India with its hub at Hyderabad. As a network advisor, you have to understand their requirement and suggest them the best available solutions to their queries as mentioned 1 to 4 below. মানে এই চারটে কোয়েরি। আচ্ছা, এবার এখানে থেকে কি কি মাথায় রাখতে হবে, যা যা দেওয়া আছে এগুলো তোকে মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে কি ফিজিক্যাল লোকেশনস অফ দ্য ব্লকস অফ টিটিসি। তো এই কোম্পানির বিভিন্ন ব্লক কি কি আছে, ফর এক্সাম্পল তোর একটা কোম্পানির অনেকটা একর ছড়িয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ শুধু হ্যাঁ একটাই অফিস বিল্ডিং হয় না, অনেকগুলো অফিস বিল্ডিং হয়। হ্যাঁ তো হ্যাঁ সেরকমই এদের অনেকগুলো ব্লকস আছে যেখানে অনেকগুলো বিল্ডিংস আছে। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ব্লক, একটা কনফিডেন্স ব্লক, একটা ফাইন্যান্স ব্লক, ঠিক আচ্ছা আছে? তো হিউম্যান রিসোর্স ব্লকটা কি হ্যান্ডেল করে, সাপোজ ওরা হ্যান্ডেল করে হচ্ছে তোর যারা যেই এমপ্লয়িরা জয়েন করবে বা যারা এমপ্লয়িরা আছে তাদের ওয়েল বিং হিউম্যান রিসোর্স ব্লকরা হ্যান্ডেল করে। আচ্ছা কনফিডেন্স ব্লকের মধ্যে যদি কোনো মিটিং হয় বা কিছু হয় সেগুলো কনফিডেন্স ব্লকে হেল্প করা হয়। ফাইন্যান্স ব্লকে এমপ্লয়ীদের এমপ্লয়ীদের টাকা পয়সার ব্যাপারে কাজকর্ম ওখানে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্লকগুলো কি কাজ হয় সেটা না জানলে হবে, জাস্ট একটু এক্সপ্লেন করলাম। এরপরে আচ্ছা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লক টু ব্লক ডিস্টেন্স। তোকে কি করতে হবে, তোকে এই বিল্ডিং গুলোকে কানেক্ট করতে হবে, ঠিক আছে, থ্রু ইউর নলেজ অফ নেটওয়ার্কিং। তো এবার কানেক্ট করার জন্য তোকে জানতে হবে তো এই ব্লকগুলোর মাঝখানে ডিস্টেন্স কত। হ্যাঁ হ্যাঁ তো এখানে বলা আছে ফ্রম হিউম্যান রিসোর্স টু কনফিডেন্স, হিউম্যান রিসোর্স টু কনফিডেন্স ব্লক, তো ডিস্টেন্স হচ্ছে 110 মিটার। আচ্ছা ফ্রম হিউম্যান রিসোর্স টু ফাইন্যান্স ব্লক, হিউম্যান রিসোর্স টু ফাইন্যান্স ব্লক, আমি লোক একটা কাজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছি। তো ফ্রম হিউম্যান রিসোর্স টু কনফিডেন্স ব্লক 110 ডিস্টেন্স হচ্ছে 110। এরপরে ফ্রম হিউম্যান রিসোর্স টু ফাইন্যান্স ব্লক ডিস্টেন্স হচ্ছে 40 মিটার। আর তারপরে ফ্রম ফাইন্যান্স ব্লক টু কনফিডেন্স ব্লক ডিস্টেন্স হচ্ছে 80 মিটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর কি বলেছে, এক্সপেক্টেড নাম্বার অফ কম্পিউটার্স টু বি ইন ইচ ব্লক, এটাও খুব ইম্পর্টেন্ট, এই টেবিলটা মাথায় রাখতে হবে। তো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে 25টা কম্পিউটার থাকবে, হ্যাঁ ফাইন্যান্স ডিপার্টমেন্টে 120টা কম্পিউটার থাকবে, কনফিডেন্স ডিপার্টমেন্টে 90টা কম্পিউটার থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা যাক। কয়েকটা কোয়েশ্চেন করার পর এটাদের প্যাটার্নটা বুঝতে পারবি, তো কনসেপ্টটা বুঝতে পারবি। আচ্ছা, তো নাম্বার 1 এখানে কি বলেছে, which will be the most appropriate block while TTC should plan to install their server। এবার সার্ভার কি, সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার যেই কম্পিউটারটা বাকি কম্পিউটারদেরকে নিজের ডেটাটা সার্ভ করবে। তো ফাইন্যান্স ব্লকে এবার একটা জিনিস দেখ, এই যে সার্ভারটা হবে, সার্ভারের থেকে যত ডিস্টেন্স বাড়বে অত তোর নেটওয়ার্ক স্পিড কমবে না, হ্যাঁ 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 ভেবে একদম দেখ, একদম একদম ঠিক আছে? এবার এবার তুই একটা জিনিস ভাব, যেই ব্লকে সব থেকে বেশি নাম্বার অফ কম্পিউটার আছে এক্সপেক্টেড, সেই ব্লকে সব থেকে বেশি সার্ভার অ্যাক্সেস হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে সার্ভারটা যদি সেই ব্লকে রাখা হয় যেই ব্লকে সব থেকে বেশি নাম্বার অফ কম্পিউটার, তাহলে পরে নেটওয়ার্ক ল্যাগ কম হবে, একদম স্পিড একদম ফাস্ট হবে ডেটা ট্রান্সফারের। আচ্ছা, তাহলে এবার তুই আমাকে বলতো এই তিনটের মধ্যে কোন ব্লকের মধ্যে সার্ভার রাখাটা ঠিক? ফাইন্যান্স ফাইন্যান্স ব্লকে, বিকজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটার। তো ফার্স্ট এর অ্যান্সার হচ্ছে ফাইন্যান্স ব্লক, as it has the maximum number of computers। খাতা লিখছিস না? হ্যাঁ লিখছিলাম সরি দেখ কোয়েশ্চেন নাম্বার 17, লং কোয়েশ্চেন্স। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 2। আচ্ছা, draw a block to block cable layout to connect all the buildings in the most appropriate manner for efficient communication। এবার এখানে তোকে কি করতে হবে, এখানে তোকে এই ব্লকগুলো একে একে দেখাতে হবে কি তুই যদি এদের মধ্যে নেটওয়ার্কিং করতে চাস তাহলে তুই কোন কোন ব্লকের মাঝখানে নেটওয়ার্ক কেবল বসাবি, ঠিক আছে? এবার একটা জিনিস মাথায় রাখিস, এখানে ওরা সবসময় চাইছে যে তোর নেটওয়ার্ক কেবল ডিস্ট্রিবিউশনটা যাতে সব থেকে কস্ট এফেক্টিভ হয়।
ঠিক আছে? এবার সব থেকে কস্ট এফেক্টিভ নেটওয়ার্ক কমিউনিকেশন করতে গেলে তুই বলতো তুই কোন কোন ব্লকেদের মাঝখানে কেবল বসাবি, যেই ব্লকগুলো দূরে দূরে না যেই ব্লকগুলো কাছে কাছে? দূরে দূরে। কস্ট এফেক্টিভ, পয়সা বাঁচাতে হবে, পয়সা। ও তাহলে কাছে কাছে। স্বাভাবিক কথা, কাছে কাছে। তাহলে আমাদের কাছে কি কি ব্লক আছে? আমাদের কাছে হিউম্যান রিসোর্স ব্লক আছে, আমাদের কাছে কনফিডেন্স ব্লক আছে, আর আমাদের কাছে ফাইন্যান্স ব্লক আছে। তাহলে আমাকে সেই ব্লকগুলো প্রথমে আঁকতে হবে। তো হিউম্যান রিসোর্স ব্লক, কনফিডেন্স ব্লক, ফাইন্যান্স ব্লক, এদের মধ্যে এদের নামগুলো লিখে নিবি। আচ্ছা। একটু বড় বানাবে, এখানে ছোট বানিয়ে ফেলেছি। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হিউম্যান রিসোর্স ব্লক, কনফিডেন্স ব্লক, ফাইন্যান্স ব্লক। আচ্ছা, এবার স্ক্রিনের মধ্যে দেখ, এই অঙ্কের মধ্যে কিন্তু একটা টেবিল দেওয়া আছে যেখানে প্রত্যেকটা ব্লকের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে বলতো কোন ব্লকের মাঝখানে আমি কেবল লে করব? দাঁড়া, বল। হিউম্যান রিসোর্সেস আর ফাইন্যান্স। হিউম্যান রিসোর্স আর ফাইন্যান্স ব্লকে, ঠিক, এই দুটোর মধ্যে করব। তারপরে কনফিডেন্স এন্ড ফাইন্যান্স। একদম। এবার এটা লে ডাউন করার পরে আমরা সব থেকে মিনিমাম কস্টের নেটওয়ার্ক লে করেছি। নেক্সট যেটা তোকে চেক করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লক কি কানেক্টেড হয়েছে? না, হয়নি। প্রত্যেকটা ব্লক কানেক্টেড হয়নি। না, দাঁড়া, হয়নি। প্রত্যেকটা ব্লক কানেক্টেড হয়নি আমি কি টার্মসে বলছি? আমি এই টার্মসে বলছি নাকি প্রত্যেকটা ব্লকের মাঝখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কানেকশন আছে কিনা, আমি সেটা কথা বলছি না। ফাইন্যান্স ব্লক আমার সার্ভার, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে হিউম্যান রিসোর্স ব্লক যদি কনফিডেন্স ব্লকের সাথে কন্ট্যাক্ট করতে চায়, ও ফাইন্যান্স ব্লকের থ্রু করতে পারবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইনহারেন্টলি প্রত্যেকটা ব্লক কানেক্টেড তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের মধ্যে কমিউনিকেশন পাথ আছে তো, যেটা দিয়ে ওরা কমিউনিকেট করতে পারবে। আমি সেই টার্মসে বলছি ইফ দে আর কানেক্টেড অর নট, তাহলে তারা কানেক্টেড। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? এই কানেকশনের মাঝখানে আমাকে তোর দিতে হবে হচ্ছে, লে ডাউন করতে হবে হচ্ছে এদের ডিস্টেন্সটা কতটা। ঠিক আছে, তাহলে বল হিউম্যান রিসোর্স থেকে ফাইনাল ব্লকস এর মধ্যে ডিস্টেন্সটা কত? 40 মিটার। কনফিডেন্স ব্লক আর ফাইন্যান্স ব্লকের মধ্যে ডিস্টেন্সটা কত? 80 মিটার। এটা লিখতে হবে। ঠিক আছে, বুঝেছিস ব্যাপারটা কিভাবে করতে হয়? আচ্ছা, এরপরে নাম্বার 3 তে আসা যাক। আচ্ছা, এবার নাম্বার 3 এর কোশ্চেনে কি বলেছে? What will be the best possible connectivity solution out of the following? You will suggest to connect the new offices set up in Bangalore with its London-based office. Okay, একটা best possible connectivity solution বলতে হবে for connecting the offices set up in Bangalore with the offices in London. তো তোর কাছে অপশনস কি কি আছে? তোর কাছে অপশনস আছে হচ্ছে স্যাটেলাইট লিংক, ইথারনেট আর ইনফ্রারেড। তোর কি মনে হয় এই তিনটের মধ্যে কোনটা would be the best possible connectivity solution ব্যাঙ্গালোর আর লন্ডনের অফিস কানেক্ট করার জন্য? স্যাটেলাইট লিংক। একদম, কারণ দে আর জিওগ্রাফিক্যালি অ্যাট ভেরি ডিস্টেন্ট লোকেশনস। হ্যাঁ, ইনফ্রারেডের রেঞ্জ অত বেশি নয়, কিন্তু ইনফ্রারেডের রেঞ্জ কিছু কিলোমিটার, কিছু 10 কিলোমিটারের টার্মসে। আর অবভিয়াসলি তোর কলকাতা, তোর ব্যাঙ্গালোর থেকে লন্ডন নিশ্চয়ই 10 কিলোমিটার রেডিয়াসে পড়ে না। তো সেই কারণে স্যাটেলাইট লিংক would only be the best option, be the only best option. তো স্যাটেলাইট লিংক হলো। এরপরে হচ্ছে নাম্বার 4, লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে? Which of the following device will be suggested by you to connect each computer in each of the buildings? প্রত্যেকটা কম্পিউটারকে আমাকে যদি কানেক্টেড রাখতে হয় তাহলে আমরা কোন ডিভাইস ইউজ করব? সুইচ ইউজ করব, না মডেম ইউজ করব, না গেটওয়ে ইউজ করব, কি ইউজ করব? সুইচ। একদম, switches are used to connect computers, right? Many computers using one single internet দাদা connection. অ্যাক্সেলেটর হোল্ড করবে। হ্যাঁ, ওমা
আরে মামা নিউজে ফোন করছে, দেখো না দেখো না। নিউজে ফোন করছি। হ্যাঁ পড়ো, হ্যাঁ বলো। হুম, বাস সুইচ হয়ে গেল, লিখে ফেলে অ্যান্সার গুলো। আচ্ছা ঠিক দাদা আছে, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ তোমার সুইচটা তো মেইনলি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কানেক্ট করতে হেল্প করে। অনেকগুলো কম্পিউটার, শুধু একটা শুধু দুটো কম্পিউটার নেই, অনেকগুলো কম্পিউটার। আচ্ছা মানে সুইচ আমি তোকে দেখিয়ে দিচ্ছি এখানে। তুই যদি আচ্ছা এখানে সুইচ বলে সার্চ করিস, তাহলে পরে তুই বিভিন্ন টাইপের সুইচ দেখতে পাবি। তুই এরকম একটা সুইচ দেখতে পাবি, যে সুইচের মধ্যে তোর কটা 1 2 3 4 5 6, মানে আচ্ছা সরি পাঁচটা 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 পোর্ট আছে, তুই এরকম হ্যাঁ সুইচও দেখতে পারবি। হ্যাঁ। ইনফ্যাক্ট তুই সার্ভার গ্রেডের এরকম সুইচও দেখতে পাবি। রে বাবা, অনেকগুলো সুইচ আছে এখানে। তো এইগুলো অনেকগুলো কম্পিউটার তোর কি বলবো লাগাতে হেল্প করা হয়। তো আচ্ছা এটার দাম 8,800 টাকা, এটার দাম 540 টাকা। তো হ্যাঁ সাইবার ক্যাফেতে এই টাইপের সুইচগুলো ইউজ করে, কারণ ওখানে কম্পিউটার কম থাকে। বুঝেছি। অফিসেস, স্কুলস, কলেজেস, সেখানে এরকম টাইপের সুইচগুলো ইউজ করে। ও আচ্ছা কলেজ কলেজে আচ্ছা বুঝেছি। বুঝেছিস ব্যাপারটা? ভালো। আচ্ছা, এবার এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা অলরেডি এখানে সলভ করা আছে। তো আমি যদি স্ক্রল করি, তাহলে পরে আমি এখানে অ্যান্সার গুলো দেখতে পাবো। এবার অ্যান্সার গুলো মিলিয়ে নিই। তো হ্যাঁ আমরা কোথায় ভেবেছিলাম কি তোর কি বলছে সার্ভারটা ইনস্টল করা উচিত? খাতায় দেখ, ফাইনান্স ব্লক। দেখ এখানে কি বলা আছে, ফাইন্যান্স ব্লক অ্যাজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটার্স। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা লে ডাউন করেছিলাম, সেটা কি ছিল? হিউম্যান রিসোর্সে ফাইন্যান্স ব্লক কানেক্ট করেছিলাম, ফাইন্যান্স ব্লকের কনফারেন্স ব্লক কানেক্ট করেছিলাম। দেখ মিলেছে। শুধু এখানে ওরা একটা জিনিস মিস করেছে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে এটাও লিখতে হবে যে ডিস্টেন্স কত। তো এখানে 40 মিটার আর এখানে আচ্ছা 80 মিটার, এগুলো কিন্তু এখানে লেখে নি ওরা, বাট তুই কিন্তু লিখিস। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, এরপরে বেস্ট কানেক্টিভিটি সলিউশন আমরা কি ফিগার আউট করেছিলাম? এটা হচ্ছে স্যাটেলাইট লিংক। দেখ স্যাটেলাইট লিঙ্ক দেওয়া আছে। কম্পিউটার গুলো নিজেদের মধ্যে কানেক্ট করার জন্য কি ডিভাইস সিলেক্ট করেছিলাম? দেখ এখানে সুইচ দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে? তো তোকে কি করতে হবে, এই যে কোয়েশ্চেন গুলো আছে, আমি তোকে এরকম এটা যেহেতু হয়ে গেছে, আমি তোকে এরকম তোর কি বলবো, ওই নোটটা তো তুই বানাচ্ছিসই, ওই হ্যাঁ নোটের সাথে সাথে আমি এরকম কোয়েশ্চেন গুলো হোমওয়ার্ক দেবো। কোয়েশ্চেন আচ্ছা গুলোর অ্যান্সার অলরেডি এখানে করা আছে, বাট স্টিল তুই দেখে দেখে টোকার চেষ্টা করবি না, না না নিজে নিজে থেকে করবো সলভ নিজে করার চেষ্টা করবো। করবি। হ্যাঁ সলভ করার চেষ্টা করে এক্সাম্পলের সাথে মেলাবি। যদি কিছু ভুল হয়, ভুল হয়ে তুই নিজে রিজন করার চেষ্টা করবি, ওখানে অলরেডি রিজনিংটা দেওয়া থাকে কেন। যদি আচ্ছা স্টিল যদি তুই রিজনটা না বুঝতে পারিস কেন আমার অ্যান্সারটা ঠিক না, বইয়ের অ্যান্সারটা ঠিক, তাহলে পরে তখন আমাকে জিজ্ঞেস করবি। একদম একদম। এছাড়া উপায় নেই, এভাবেই করতে হবে। এখানে এই টাইপের যতগুলো কোয়েশ্চেন এসছে আজ অব্দি সিবিএসসি তে, প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে কভার করা আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা করি। আচ্ছা দাঁড়া। আচ্ছা, তো এখানে কি বলেছে? Granuda Consultants are setting up a secured network for their office campus at Faridabad for the day-to-day office and web-based activities. They are planning to have connectivity between 3 buildings, and the head office is situated in Kolkata. Answer the questions 1 to 4 after going through the building positions in the campus and the other details which are given below. তো যে টেবিলগুলো দেওয়া আছে সেই টেবিলগুলো ইম্পর্টেন্ট হয়, সেই টেবিলগুলো আমরা দেখে নিই। আচ্ছা তো এটা আর এই দুটো টেবিল ইম্পর্টেন্ট। এবার এই বিল্ডিং গুলো কোথায় কোথায় আছে, আগের কোয়েশ্চেনের মধ্যে যেরকম তোর প্রত্যেকটা বিল্ডিং এর নাম আলাদা করে দেওয়া ছিল, এখানে প্রত্যেকটা বিল্ডিং এর নাম আলাদা করে দেওয়া নেই। এখানে তোকে সেই বিল্ডিং এর নামগুলো এই ডিস্টেন্স বিটুইন ভেরিয়াস বিল্ডিংস এর থেকে বের করে নিতে হবে। তো এখানে কি কি বিল্ডিং আছে, এখানে দেখ রাবিতে একটা বিল্ডিং আছে। ঠিক আছে?
পড়তে পারছিস না পড়তে পারছিস না? না পড়তে পারছি বুঝতে পারছি। বড় করছি নাহলে আমি, দাঁড়া ঠিক আছে আরে লাগবে না। দাঁড়া 1 মিনিট। রাবি যমুনা পড়তে পারছিস? একদম একদম। আচ্ছা, ঠিক আছে। তো এবার তাহলে আমাকে বল এখানে ডিস্টেন্স বিটুইন ভেরিয়াস বিল্ডিং কি কি বিল্ডিং এখানে আছে? একটা তো রাবি আছে, আর কি আছে? 120 মিটার। না না, আর ডিস্টেন্স বলতে হবে না, কোন কোন বিল্ডিং আছে? ও রাবি যমুনা গঙ্গা ব্যাস। আর কি? আর হচ্ছে হেড অফিস, হেড অফিস যেটা কি কলকাতায় আছে। কলকাতা। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কি, এখানে প্রত্যেকটা নাম্বার অফ কম্পিউটার দেওয়া আছে। আচ্ছা রাবিতে 25টা, যমুনাতে 150টা, গঙ্গাতে 51টা, হেড অফিসে 10টা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। তারপরে নাম্বার 1 কোয়েশ্চেনটা, সাজেস্ট দ্য মোস্ট সুটেবল প্লেস আইদার দ্যাট ইজ ব্লক টু হাউস দ্য সার্ভার অফ দিস অর্গানাইজেশন, অলসো গিভ আ রিজন টু জাস্টিফাই ইয়োর সাজেস্টেড লোকেশন। তাহলে বল তুই কোথায় সার্ভার ক্রিয়েট করবি, কোন অফিস বিল্ডিং এ? যেটা ডিস্টেন্স সব থেকে কম যে দুটোর মধ্যে। আরে তোর সার্ভার কোনটাকে বানাবি? সার্ভার ও কি ডিস্টেন্সের সাথে ছিল? না 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 বুঝতে পারলাম। নাম্বার অফ তারপর কম্পিউটার্স এর হেড সাথে অফিস। ছিল। কোথায় বানাবি? হেড অফিস কেন? আমাদের একটু আগে যেটা করলাম সেখানে আমরা সার্ভার কাকে বানিয়েছিলাম? ফাইন্যান্স ব্লককে। কেন বানিয়েছিলাম? কেন কি ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটার। তাহলে সেই সেম রিজনিংটা এখানে ইউজ কর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো এখানে ও আছে যমুনা। যমুনা, আচ্ছা ঠিক আছে। যমুনা as it has the maximum number of computers. কম্পিউটার হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এবার সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? সাজেস্ট আ কেবল লেআউট of connections between the buildings inside the campus. ঠিক আছে, হ্যাঁ বিল্ডিংস ইনসাইড দ্য ক্যাম্পাস, তার মানে কি কোন কোন বিল্ডিং গুলোকে আমরা তোর কি বলে কানেক্ট করব? ওয়েট করবো বল। বলছি তারা এক সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইনসাইড দ্য ক্যাম্পাস বলেছে। ইনসাইড দ্য ক্যাম্পাস হ্যাঁ হ্যাঁ। দেখ, তোমার রাভি আর গঙ্গা আর আর যমুনা আর আর রাভি আর যমুনা এই তিনটেই তো। হ্যাঁ, হেড অফিসটা কেন কানেক্ট করবো না? কারণ ওটা ক্যাম্পাসের মধ্যে নয়। মধ্যে নয় অনেকটা দূরে। হুম, আচ্ছা, চলো তাহলে পরে এখানে আমি লিখি রাবি, এখানে লিখি আমি যমুনা, আর এখানের মধ্যে আমি লিখি হচ্ছে গঙ্গা। আচ্ছা, এরপরে এদের মধ্যে ডিস্টেন্স গুলো দেওয়া আছে, তাহলে আমাকে বল কোন কোন গুলো কানেক্ট করবো। সবার সাথে কানেক্টিভিটি, সবাই যাতে কানেক্টেড থাকে সেরকম ব্যবহার করতে, সেরকম জিনিসটা করতে হবে। তাহলে বল কোথায় কোথায় বানাবো? দাঁড়াও বলছি। প্রথমে রাভি আর যমুনা যদি কানেক্ট করি তাহলে 120 মিটার। সবসময় ছোট থেকে শুরু ছোট করবি, থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। কারণ আমাকে কি করতে হবে? আমাকে পয়সা বাঁচাতে হবে, পয়সা। হ্যাঁ রাভি আর গঙ্গা হুম, তারপর আচ্ছা, রাবি আর গঙ্গার মধ্যে ডিস্টেন্স কত? 50 মিটার। 50 মিটার। এরপর এরপর হচ্ছে গঙ্গা আর যমুনা গঙ্গা আর যমুনা। ঠিক আছে, তাহলে গঙ্গা আর যমুনার মধ্যে ডিস্টেন্স কত? 65 মিটার। 65 মিটার। তাহলে সব থেকে কম ডিস্টেন্স গুলোকে কানেক্ট করলাম, পয়সা বাঁচলো আমার। হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা কিন্তু আমি তো পয়সা বাঁচানোর জন্য এরকম ভাবে কানেক্ট করছি, হ্যাঁ বাট ইজ দিস দ্য মোস্ট সুটেবল কানেকশন? না, এটা সুটেবল না কানেকশন নয়। না না না। কারণ এটা সুটেবল কানেকশন এই কারণে নয়, কারণ যদি রবি আর গঙ্গার মধ্যে কানেকশনটা যদি কোনো প্রবলেম আসে, হ্যাঁ তাহলে পরে রবি উইল নট বি এবল টু অ্যাক্সেস দ্য সার্ভার। ও কেন? হ্যাঁ সার্ভার আমি কোথায় লাগিয়েছি? যমুনাতে লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ তাই যেটা জেনারেলি করা হয় সেটা হচ্ছে সার্ভারের সাথে সবাই কানেক্টেড থাকে। বুঝেছি। ঠিক আছে, কারণ কি হচ্ছে, রবি যদি সার্ভারকে অ্যাক্সেস করতে হয়, ওর কানেকশন রিকোয়েস্টটা গঙ্গা হয়ে যাচ্ছে, হ্যাঁ গঙ্গার বিল্ডিংটা হয়ে যাচ্ছে। একদম তো কি হচ্ছে, স্লো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ গঙ্গা ডিরেক্ট সার্ভারের অ্যাক্সেস পাচ্ছে কিন্তু রবি পাচ্ছে না।
তো রাবির প্রত্যেকটা রেসপন্স স্লো আসবে। তো সেই কারণে জেনারেলি কি করা হয়, জেনারেলি সার্ভারের সাথে সবাইকে ডিরেক্ট কানেকশন দেওয়া হয়। কিন্তু আচ্ছা। এখানে সিবিএসসি তে এটা সবসময় প্রত্যেকটা বইতেই আমি দেখেছি, হ্যাঁ। ইনফ্যাক্ট যে টিচাররা পড়িয়েছে তাদেরকেও দেখেছি, এরা সবসময় তোর কি করে ওই কস্ট এফেক্টিভ সলিউশনটাই সবসময় ফিগার আউট করে, কস্ট এফেক্টিভ সলিউশন। বুঝেছি। কিন্তু কস্ট এফেক্টিভ সলিউশন কি সবসময় ভালো হবে? সবসময় ভালো হবে না, বাট ওটাই তো বলছি। হ্যাঁ। কি করা যাবে। আচ্ছা, ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা যাওয়া যাক। হ্যাঁ। নাম্বার 3 কি বলেছে? সাজেস্ট দ্য প্লেসমেন্ট অফ দ্য ফলোইং ডিভাইসেস উইথ জাস্টিফিকেশন। আগেরটার মধ্যে ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে এদের মধ্যে থেকে কোন ডিভাইসটা তুমি ইউজ করবে, কোন নেটওয়ার্ক কানেক্টিভিটি তুমি ইউজ করবে। আচ্ছা। এখানে আমাদেরকে বলেছে যে এই পার্টিকুলার নেটওয়ার্কিং এর মধ্যে সুইচ আর রিপিটার দুটোই ইউজ করা হবে। আচ্ছা। তো সুইচ কোথায় ইউজ করা হবে উইথ জাস্টিফিকেশন, রিপিটার কোথায় ইউজ করা হবে উইথ জাস্টিফিকেশন। তো তুই বল সুইচ কোথায় কোথায় ইউজ করা হবে? যখন অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে অনেকগুলো কম্পিউটার কোথায় কোথায় আছে? আহ, সুইচ যেমন আগের প্রবলেমের মধ্যে সুইচ কোথায় ইউজ করা হচ্ছিল? যেখানে সব থেকে বেশি কম্পিউটার। না, যেখানে সব থেকে বেশি কম্পিউটার সেখানে সুইচ ইউজ করা হচ্ছিল। হ্যাঁ, যেখানে হোয়াট উইল বি দ্য বেস্ট, কোথায় গেল, হ্যাঁ, which of the following device will be suggested by you to connect each computer in each of the buildings? ও সেটাতে আমি অ্যান্সার সুইচ বলেছিলাম, প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা বিল্ডিং এ সুইচ দিয়ে কানেক্টেড আছে। হ্যাঁ, তাহলে এখানে সুইচটা কোথায় থাকবে? প্রত্যেকটা বিল্ডিং এ, তাই না? প্রথম বিল্ডিং। হ্যাঁ। বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? না না, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাকে প্রথমে প্লেসমেন্টটা বলতে হবে। মানে কি? মানে আমাকে এটা আবার ড্র করতে হবে যেটা আমি লিখেছি। এ বাবা। হ্যাঁ। লেখার পরে এখানে এখানে এ দিবি, লেখার পরে এখানে ছোট্ট করে লিখতে হবে এইভাবে, তুই দেখে নে তারপরে লিখিস। আচ্ছা। সুইচ। বুঝলাম। কর। বুঝেছিস? হ্যাঁ। জাস্টিফিকেশনটা কি হবে? জাস্টিফিকেশনটা হবে পারবো না। আগের কোশ্চেনে যা দেওয়া ছিল, বিকজ সুইচেস আর ইউজ টু কানেক্ট ইচ কম্পিউটার ইন ইচ অফ দ্য বিল্ডিংস। ও হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, হুম। আচ্ছা। এবার কি বলেছে রিপিটার কোথায় ইউজ করা হবে। এবার রিপিটার তো সিলেবাসে ছিল না, এটা যেহেতু 2012 এর কোয়েশ্চেন পেপার যেখানে এগুলো সবই সিলেবাসে ছিল। স্টিল রিপিটারের ব্যাপারে জেনে রিপিটারটা কি। তো রিপিটার হচ্ছে একটা তোর কি বলবো সিগন্যাল বুস্টিং ডিভাইস। আচ্ছা। আমি কি বলেছিলাম যে ডিসি সিগন্যাল তোর বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে না। তোর হ্যাঁ। যদি 100 মিটারের মধ্যে একটা লাইন একটা কেবল থাকে তাহলে পরে তোর মোটামুটি ইন্টারনেট কানেকশন ঠিকঠাক চলবে। কিন্তু একদম। তুই যদি 2 কিলোমিটারের উপরে লাইন বসাতে যাস তাহলে পরে ইন্টারনেট কানেকশন প্রোগ্রেসিভলি স্লো হবে আফটার 2 কিলোমিটার। ওয়াই? আচ্ছা। বিকজ ডিসি ভোল্টেজ ক্যানট ট্রাভেল বিয়ন্ড 2 কিলোমিটার। সেই কারণে মনে করে দেখ, আমরা তোর কি বলবো, তুই হয়তো এই দুজনের নাম হয়তো শুনেছিস, নিকোলা টেসলা আর থমাস এডিসন। থমাস এডিসন, হ্যাঁ শুনেছি। থমাস এডিসন শুনেছিস? থমাস এডিসন কি বানিয়েছিল, কি আবিষ্কারের জন্য তাকে নাম করা হয়? ভালো। বাল্ব। বাল্বের আবিষ্কারের জন্য, যদিও সে নিজে বানায়নি, অনেকটা চুরি করেছিল, বাট যাই হোক, তো সেটার জন্য তাকে ক্রেডিট দেওয়া হয়। তো হ্যাঁ। থমাস এডিসন also created the DC electricity. He also found, not created, I mean, he found out DC electricity. তো
আগেকার দিনে তুই যদি তোর মা বাড়ি বা এরকম যদি জায়গায় তুই যা, তোর মা বাড়িতে যদি তুই যাস, হয়তো দেখবি আদিকালের পুরোনো বড় বড় মোটা মোটা ফ্যান হয়তো ইউজ করে। আচ্ছা, তো আগে ডিসি ইলেকট্রিসিটি বাড়িতে সাপ্লাই দেওয়া হতো, এসি নয়, ডিসি ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হতো। কারেক্ট ওটার কারেক্ট। জন্য ওটার জন্য সেপারেট মিটার থাকতো। কিন্তু ডিসি ইলেকট্রিসিটি সাপ্লাই করাটা খুব কস্টলি এই কারণে হতো, বিকজ ডিসি ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য প্রত্যেকটা ব্লকের মধ্যে জেনারেশন প্ল্যান্ট থাকতে হবে। বাবা, বিকজ ডিসি ইলেকট্রিসিটি ফলস আফটার 2 কিলোমিটার। ঠিক বুঝতে আছে, পেরেছি। there is a reason because of which it falls after 2 kilometers, সেই কারণে কিন্তু এটার একটা ভিতরে অ্যাডভান্টেজ আছে। ট্রান্সফরমার শুধু এসির উপরে কাজ করে, ডিসির উপরে নয়। ও সেই আচ্ছা, কারণেই এসির এত ভালো প্রপার্টিজ আছে বলে, বিকজ ইট ক্যান বি স্কেলড আপ অ্যান্ড স্কেল ডাউন, রাইট? তো স্কেলড আপ বলা উচিত না, এটাকে বলা উচিত হচ্ছে কি জানো, ইট ক্যান বি ট্রান্সফর্মড অ্যান্ড ইট ক্যান বি ট্রান্সফর্মড আপ অ্যান্ড ট্রান্সফর্মড ডাউন। সেই কারণে এসি ইলেকট্রিসিটি ইউজ করা হয়, যেটা নিকোলা টেসলা আবিষ্কার করেছিল, অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টকে যেহেতু তুই ওর কি বলবো ভোল্টেজ আর কারেন্ট যেহেতু চেঞ্জ করতে পারিস ইউজিং ট্রান্সফরমার্স, হ্যাঁ পাওয়ারটা বেসিক্যালি চেঞ্জ করতে পারিস, তো হ্যাঁ। সেই কারণে অল্টারনেটিং কারেন্টটা ইউজ করা হয়। তো অল্টারনেটিং কারেন্ট ক্যান ট্রাভেল ফার ডিস্টেন্সেস, ফার্দার দ্যান ডিসি ক্যান ট্রাভেল। ঠিক আছে, এবার আচ্ছা আমরা যে এই কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে আমরা যে ইন্টারনেট কানেকশন গুলো ইউজ করি, দিজ আর অল ডিসি কানেকশনস। ঠিক আছে, দে আর নট এসি, দে আর ডিসি কানেকশনস। তো সেই আচ্ছা কারণে আমি বেশি বড় তার আমি বেছাতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারছিস? একদম একদম। তো সেই কারণে যদি তোর আমাকে যদি লং ডিস্টেন্সেস যদি আমাকে তার দিয়ে কানেক্ট করতে হয়, তাহলে আমাকে ওদের মাঝখানে একটা বুস্টিং ডিভাইস রাখতে হবে, which is known as a repeater. আচ্ছা রিপিটারের কাজ কি হবে, ও একটা এন্ড থেকে উইক সিগন্যাল নেবে, আর সেই হ্যাঁ উইক সিগন্যালটাকে বুস্ট করে ও তোর একটা হাই ব্যান্ডউইথের সিগন্যাল, হাই ব্যান্ডউইথ বলবো না, একটা গুড সিগন্যাল ট্রাভেল করবে। তো এরকম প্রত্যেকটা পয়েন্টে যদি অনেকগুলো রিপিটার থাকে, তাহলে হ্যাঁ, পরে তোর কানেকশন লস হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছি রিপিটারের কাজকে? একদম 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 হ্যাঁ। আচ্ছা, এবার কি বলেছে, সাজেস্ট দ্য প্লেসমেন্ট অফ দ্য ফলোইং ডিভাইসেস উইথ জাস্টিফিকেশন। তো সুইচ তো আমরা দেখিয়ে দিলাম, কিন্তু এবার রিপিটারটা কিভাবে কানেক্টেড থাকবে? এবার এই যে রিপিটারটা আছে, দিস রিপিটার উইল বি ইউজড টু কানেক্ট দি হেড অফিস উইথ দিস ক্যাম্পাস। হ্যাঁ ঠিক আছে, তো হেড অফিসকে এই ক্যাম্পাসের সাথে কানেক্টেড রাখার জন্য রিপিটার ইউজ করা হবে। আচ্ছা। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কোথায় ইউজ করা হবে সেটা। এটা ডুপ্লিকেট করি দাঁড়া। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, খুলো খুলো, এক সেকেন্ড এক সেকেন্ড just কি কি লেখা হয়নি তোর? আরে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। তো এবার আমাকে যদি হেড অফিস কানেক্ট করতে হয়, তাহলে আমি হেড অফিস তুই যে কোনো একটা বিল্ডিং এর সাথে কানেক্ট করতেই পারিস, ইট ডাজন্ট ম্যাটার। না তো ধরে নে তুই গঙ্গার সাথে কানেক্ট করছিস, তো যেহেতু আহ, গঙ্গার হেড অফিসের মধ্যে ফরিদাবাদ ক্যাম্পাস থেকে হেড অফিসের মধ্যে যেহেতু ডিস্টেন্সটা খুব বেশি, সেই কারণে সেখানে এই দুটো অফিসকে কানেক্ট করার জন্য তুই কি করবি, তুই একটা রিপিটার ইউজ করবি। একদম। ওকে, তাহলে এখানে আমি হেড অফিস বলে লিখছি, দাঁড়া, হেড অফিস বলে লিখছি। এবার এই হেড অফিস আর ফরিদাবাদ ক্যাম্পাসের মধ্যে এই কানেকশনটার মাঝখানে তুই কি করবি, তুই একটা রিপিটার ইউজ করবি। আচ্ছা তো এখানে একটা রিপিটার হবে। ঠিক আছে। তো এই রিপিটারটা একটা বক্সের মধ্যে থাকবে, and it will be connected as follows. কেন? বিকজ এদের মধ্যে ডিস্টেন্স কত দেখে নে, 1460 কিলোমিটার। তাই যদি 1460, যদি এদের মাঝখানে রিপিটার না বসানো হয় তাহলে কি হবে, তাহলে সিগন্যাল লস হবে। ঠিক আছে, তো এখানে রিজনিংটা কি, অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন, আমি হেড অফিসকে এইচও লিখছি, ঠিক আছে, তুই হেড অফিস ঠিক আছে। লিখিস। আচ্ছা দাদা ইয়েটা আবার রাখবো? হ্যাঁ, আঁকতে হবে এটা। মানে এই যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা বোঝার কোয়েশ্চেন, একবার প্যাটার্নটা বুঝে গেলে পরে এটা প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন তুই অ্যান্সার করতে পারবি। তো এখানে তোর এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য মার্কসটা মানে শিওর,
যদি ঠিকভাবে লিখতে 10 পারিস। মার্কস থাকবে? হ্যাঁ, 10 মার্কস থাকবে? 10 কি 5 থাকে দেখতে হবে। ও আচ্ছা। এই রিজনিংটা লিখে নে। ঠিক আছে, ঠিক আছে। So keep as the distance between the head office and Faridabad campus is quite large, we use a repeater to for amplification of signal. ঠিক আছে, আচ্ছা। এখানে লেখা হয়ে গেলে বলিস। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ, ভালো তো। কুড়ি থাকে। ঢল ঢলে পড়বো না কেন? ওটা ওই টাইট বেশি। শক্ত মোটা কাপড়, কত দরকার নেই তখন। খাবি খাবি ঠিক আছে, আমি এটাই করবো, এটাই ভালো। হ্যাঁ দাদা, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা। দাদা, এক সেকেন্ড হোল্ড করবে, এক সেকেন্ড জাস্ট। হুম 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 হুম।
হ্যাঁ দাদা বলো। হুম, আচ্ছা এরপর হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে, দ্য অর্গানাইজেশন ইজ প্ল্যানিং টু প্রোভাইড আ হাই স্পিড লিঙ্ক উইথ ইটস হেড অফিস সিচুয়েটেড ইন কলকাতা ইউজিং আ ওয়ায়ার্ড কানেকশন উইচ হাই, এখানে এখানে তোর যে পয়েন্টটা কি যেটা আমাদেরকে হাইলাইট করতে, যেটা আমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট কানেকশন। আহ, এটা আমাদেরকে এটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। কোথায় গেল? High speed link with its head office situated in Kolkata using a wired connection. আরেকটা জিনিসও বলে দিয়েছে, wired connection. Which of the following cable will be most suitable for this job? High speed internet connection. তো কিছু অপশনস আছে কি, অপটিক্যাল ফাইবার, কোঅ্যাক্সিয়াল কেবল, ইথারনেট কেবল, কোনটা তাহলে? দাঁড়া একটু দেখে নিয়ে আসবো কোশ্চেনটা। অপটিক্যাল ফাইবার। হ্যাঁ স্বাভাবিক কথা, অপটিক্যাল ফাইবারই তো সব থেকে হাই স্পিড ইন্টারনেট দেওয়া যায়। হ্যাঁ আরে দাদা অপটিক্যাল ফাইবারই তো ওই তারটা যেটা হোয়াইট কালারের দেখেছিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে যে লাগানো। তাদের মধ্যে থেকে তোর কি বলবো মানে লাইটের থ্রু কমিউনিকেশন হয়। ওখানে কোনো ওর ভিতরে কোনো তোর নর্মাল তুই যদি কোনো তার দাঁত দিয়ে ফাদিয়ে হয়তো কেটে থাকিস, কিন্তু ভিতরের মধ্যে অনেকগুলো ওয়্যারের স্ট্র্যান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ জানি জানি। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে ওই যে স্ট্র্যান্ড গুলো আছে, ওই স্ট্র্যান্ড গুলো মেটালের নয়, ওই স্ট্র্যান্ড গুলো তোর কি বলবো ওই কি বলে একটা পলিকার্বনেট মেটেরিয়ালের, সিলিকনের বলতে পারিস, যেটা দিয়ে লাইট ট্রাভেল করে, নট ইলেকট্রন। লাইট ট্রাভেল করে, ইলেকট্রিসিটি ট্রাভেল করে না ওটা দিয়ে। দেখে বল, ঠিক আছে। এবার মিলিয়ে নি। হ্যাঁ আচ্ছা, এবার মোস্ট সুটেবল প্লেস টু হাউস দ্য সার্ভার ইজ যমুনা বিকজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পিউটার্স। মিলেছে? একদম। হুম, এরপরে কাকে কাকে কানেক্ট করেছিলাম, কোন কোন বিল্ডিং কে? হ্যাঁ ঠিক আছে, হেঁচে না, চাপ নেই, হেঁচে না বের করে দেয় সিস্টেম থেকে। হচ্ছে না। আচ্ছা ভালো কথা, কোন কোন বিল্ডিং কে কানেক্ট করেছিলাম? রবি যমুনা গঙ্গা। রবি যমুনার গঙ্গা, দেখ এখানেও তাই করেছে, হ্যাঁ শুধু এখানে কি ডিস্টেন্সটা লিখতে ভুলে গেছে, ডিস্টেন্সটা 65 আর 80 হবে না? হ্যাঁ না 650। 65 আর 50, এটা কিন্তু তোকে লিখতে হবে, এটা ভুলে যাস না। হ্যাঁ আচ্ছা, এরপরে কি সুইচেস গুলো আমাদেরকে প্রত্যেকটা বিল্ডিং এ দিতে হবে, সেটাই আমরা ভেবেছিলাম। ভুল বললাম, 50 আর 65 মানে 50টা আগে হবে তারপর। হ্যাঁ আচ্ছা, এরপরে সুইচেস আমরা প্রত্যেকটা বিল্ডিং এ লিখেছিল, কারণ প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করতে হবে। তো এখানে ওরা তাই বলেছে, সুইচেস আর নিডেড ইন এভরি বিল্ডিং টু শেয়ার ব্যান্ডউইথ ইন এভরি বিল্ডিং। এবার এটা তুই শেয়ার ব্যান্ডউইথ বলতে পারিস, এটা তুই তো কানেক্ট ইচ কম্পিউটার বলতে পারিস, সেটা তোর উপরে। আচ্ছা ঠিক আছে, তো কিন্তু তোরা একটা কথা বলি, এখানে তো ড্র করেনি। এখানে ড্র করিনি জানি, বাট তুই ড্র করিস। আচ্ছা আমি ঠিক আছে। এখানে ওই নোটের মধ্যে আমি দেখলাম যে মনু থেকে নিয়েছে, ওদের টিচার ওদেরকে ড্র করিয়েছিল। ও আচ্ছা ঠিক আছে ঠিক এটা আছে তো ঠিক আছে। বই না, তো এটা এটা বই মানে কি, এটা তো ওর একটা ওয়ার্ক বুক টাইপের, এখানে ওরা স্কিপ করতেই পারে। হ্যাঁ হ্যাঁ তাই জন্য আমি দুটো করিয়ে দিলাম, নাহলে আমার করানোর কি দরকার ছিল, ওকে তো বলতাম এক্সাম্পল থেকে দেখে করে নে। হ্যাঁ ঠিকই বলেছে। আচ্ছা, তো এবার ওরা কি বলেছে, ওরা এবার এখানে রিপিটার কোথায় প্লেস করেছে, ওরা এখানে রিপিটার, আচ্ছা আমি একটা কোয়েশ্চেনটা তো পড়ে নি। আচ্ছা, ওরা এখানে রিপিটারটা প্লেস করেছে রবি আর যমুনার মধ্যে। ওরা বলেছে যদি আমরা রবি আর যমুনার মধ্যে কানেকশন বানাতাম, তাহলে পরে রবি আর যমুনার মধ্যে তোর কি বলবো রিপিটারটা রাখাটা বেটার হতো। ঠিক আছে, ওরা সেটা এখানে বলেছে। কিন্তু তোর রিপিটার তোর কি বলবো ওই হেড অফিসের মাঝখানে থাকলেই তো সব থেকে বেটার, কারণ হেড অফিসের মধ্যেই তো নাকি দাও একবার চেষ্টা একবার দেখে নি রিপিটারের রেঞ্জ কত। দাঁড়া, হুম 100 মিটারস। হুম, তো এখন ব্যাপারটা হচ্ছে এরা এখানে ক্যাম্পাসের মধ্যে বলেছে, বাট আমার যেমন ঠিকই বলেছে। হ্যাঁ, কারণ কি এরা যেহেতু লাস্ট কোয়েশ্চেনের মধ্যে এরা যেহেতু এখানে বলেছে যে তোর কি বলবো এই হেড অফিস আর এই ফরিদাবাদের ক্যাম্পাস যেহেতু এটা অপটিক্যাল ফাইবার দিয়ে লিংক করবে, তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনো রিপিটার লাগে না। আচ্ছা
ঠিক আছে? তো রিপিটার এখানে তাহলে আমি ওটা ভুলছিলাম, রিপিটার তাহলে যেহেতু লাস্ট কোয়েশ্চেন এখানে বলা আছে যে এটা ওয়াইড কানেকশন করবে বিটুইন হেড অফিস এন্ড ফরিদাবাদ ক্যাম্পাস, হ্যাঁ। তো সেই কারণে তাহলে এই জিনিসটাই ঠিক, তাহলে এটা আমি একটু চেঞ্জ করছি, তো তুই একটু চেঞ্জ করে নে। আচ্ছা যদিও এটা ভুল নয়, বাট যেহেতু এটা লাস্টে বলে দিয়েছে কি অপটিক্যাল ফাইবার দিয়ে এদেরকে কানেক্ট করবে, হ্যাঁ সেই কারণে রিপিটার এখানে না বলে রিপিটারটা না এইখানে বলিস। তাহলে তো একটা কাজ কর, এই জায়গাটাকে কাট। আচ্ছা আমি আমি তো সরিয়ে দিতে পারবো, তুই জাস্ট এটাকে কেটে নিস। দাঁড়া। তো এদের মাঝখানে রিপিটারটা বসিয়ে দিলে ভালো। ঠিক আছে, ঠিক আছে তো এখানে লিখিস অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন এখানে লিখিস ইফ পি। দাঁড়াও আমি লিখে নিই দাঁড়াও হুম, লেখেন। হ্যাঁ So if we connected Ravi and Jamuna, then we would require a repeater as the distance between them is more than 100 meter. আমি লাস্ট কোশ্চেনটা ভুলে গেছিলাম, লাস্ট কোশ্চেনটা যেহেতু ছিল সেই কারণে রিপিটারটা এদের মাঝখানে বসলো। বাট যেটা আগে আমি বলেছিলাম ওটাও ভুল নয়, ওখানে শুধু অনেকগুলো রিপিটার বসতো যদি আমাদের কিরকম নর্মাল অপটিক্যাল ফাইবার বাদে নর্মাল ওয়্যার কানেকশন করতে বুঝতে পেরেছি সেটাই মনে হয়। হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে, আচ্ছা। এবার এখানে বাকি যা কোয়েশ্চেন আছে ওইগুলো এরকম সেম ক্যাটাগরির, তো নিজে থেকে করার চেষ্টা করিস আর তারপরে এই অ্যান্সারের সাথে মিলিয়ে নিয়ে নিস। যদি কোনো কিছু ভুল হয় তাহলে কেটে ঠিকভাবে লিখে নিস। কিন্তু ভুল হওয়া মানে কিন্তু দুটো হতে পারে, আইদার গ্রসলি ভুল মানে তুই যেটা লিখেছিস মানে একদমই ভুল লিখেছিস, অথবা এরকম টাইপের প্রবলেম হতে পারে কি তুই এমন একটা ভাবে ভেবেছিস বইতে একটা ভাবে দেওয়া আছে। আচ্ছা তোর আচ্ছা যদি ওরকম আচ্ছা কনফ্লিক্টিং মনে হয় কি না আমি যেটা ভেবেছি ওটা ঠিক হতেই পারে, তখন তুই আমাকে নাহলে জিজ্ঞেস করবি। আর আদারওয়াইজ যেটা এক্সাম্পলে দেওয়া হচ্ছে সেটাই ইউজ করিস। ঠিক আছে, ঠিক আছে তো প্রচুর আছে, বসে বসে প্র্যাকটিস করিস, হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা কাজ কর, তাহলে 10 মিনিটের ব্রেক নে, আমরা আচ্ছা আবার তোর 50-এ। হ্যাঁ বল বল। সেটা কি বলে বলো তো তোমার কোড নাম্বার 4 এরটা কিন্তু মেলালে না ও হ্যাঁ, নাম্বার 4, নাম্বার হ্যাঁ 4 এর মধ্যে কি বলেছিল, নাম্বার 4 এর মধ্যে বলেছিল হচ্ছে কোথায় গেল দাঁড়া, হ্যাঁ। তো নাম্বার 4 এর মধ্যে বলেছিল উইচ ইজ দি মোস্ট সুটেবল ফর দিস জব, তো এখানে ওরা অপটিক্যাল ফাইবার বোধহয় দিয়েছে নাকি না, আচ্ছা ওখানে একটা কোয়াক্সিয়াল কেবল দিয়েছে। হ্যাঁ আমি ওটাই দেখলাম ওই যে তোমাকে বললাম আমি কোয়াক্সিয়াল কেবল কেন দিয়েছে, দাঁড়া ওটাই কোয়াক্সিয়াল কেবলটা আছে। ওই যে তোমাকে আমি বললাম আচ্ছা আচ্ছা তুমি দেখে নি দাঁড়া। ভুল দিয়েছে, তাই দেখ এখানে বলা আছে তোর coaxial cables can be used to the length of the thicket or the coaxial cable segments can be ঠিক আছে, আচ্ছা দাঁড়া। তো coaxial cable তো বেশি ডিস্টেন্স জয়েন করা যায় না। 500 মিটার বলেছি এই তো এখানে তো বলেছে the maximum segment length of multimode is up to 100 kilometers, 100 kilometers এর বেশি ওরা দিয়ে ট্রাভেল করা যায়, কিন্তু মানে ঠিক আছে
ওটা অপটিক্যাল ফাইবারই হবে রে, ওটা তাই অপটিক্যাল ফাইবারই হবে, ওটা ভুল দেওয়া আছে, ওটা অপটিক্যাল ফাইবারই হবে, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারই হবে ওটা। কোয়াক্সিয়াল কেবলে লস হয়, আচ্ছা, অপটিক্যাল ফাইবারের মধ্যে তো লাইট, ওটা লস কেন হবে? বুঝতে পেরেছি। ওটা ভুল ঠিক আছে, আছে। ভুল দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুই 10 মিনিটের ব্রেক নে, 50-এ আবার শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, শুনতে বুঝতে পাচ্ছিস? পারছো? হুম বুঝতে হুম, পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই কি বলছিল? না না, আনমিউট করতে বলছিলাম। ও আচ্ছা। আচ্ছা, এবার তাহলে দেখি বাকি কি আছে, বাকি এই পার্টিকুলার পার্টটা আছে, এটা তাহলে শেষ করিয়ে দিই, আর রেখে লাভ নেই। প্রচুর সাম আছে, তুই বসে বসে করতে পারবি, ঠিক আছে? এ বাবা। করিস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাজে দেবে। জিএসএম, জিপিআরএস, ডাব্লিউএলএল। আচ্ছা, এবার হচ্ছে মোবাইল কম্পিউটিং এ চলে আসি। তো মোবাইল কম্পিউটিং টেকনোলজিস কি কি আমাদের কাছে আছে? আমরা কারেন্টলি কি 4G ইউজ করছি, এর আগে 3G ইউজ করতাম, তার আগে 2G ছিল, তাই না? হ্যাঁ, তো কিন্তু সেই, ওয়ানজি ছিল না। হ্যাঁ, সবার প্রথমে 1G ছিল, তারপরে হ্যাঁ, 2G এসছে, 3G এসছে, 4G, আর কারেন্ট নেক্সট জেনারেশন 5G আসবে পরে। তো কিন্তু এখন চলেও এসছে। হ্যাঁ, চাইনাতে চলে এসছে, ওখানে অলরেডি বানিয়ে ফেলেছে ওরা, আমাদের এখানে এখনো আসেনি। তো এই মোবাইল কম্পিউটিং কি কি টেকনোলজিস গুলো আছে সেগুলি আমরা এখন নেক্সট আমাদের পড়ার বিষয়। তো সবার প্রথমে হচ্ছে জিএসএম। তো জিএসএম এর ফুল ফর্ম কি সেটা একটু দেখিস। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, অরিজিনালি গ্রুপ স্পেশাল মোবাইল, is a standard set developed by the European Telecommunication Standards to describe protocols for second generation digital cellular networks. তো আচ্ছা, সেকেন্ড জেনারেশন ডিজিটাল সেলুলার নেটওয়ার্কের মধ্যে কি কি হবে কি কি হবে না, ফর এক্সাম্পল 2G নেটওয়ার্কের মধ্যে আমরা জিপিআরএস বা এজ দিয়ে ইন্টারনেট সার্ভ করতাম, তারপরে 3G তে সেটা এইচএসপিএ প্লাস হলো, তারপরে 4G তে সেটা এলটিই হলো। তো এই বেসিক্যালি এই প্রোটোকলস গুলো হচ্ছে এই স্ট্যান্ডার্ড গুলো ডিফাইন করে, ঠিক আছে? So the GSM standard was developed as a replacement of the first generation 1G analog cellular networks and originally described as digital circuit switched network optimized for full duplex voice telephony. তোমরা একটা কথা বলবো, হুম। জিএসএম টা কি ওয়ান জি যেটা ছিল ওটাই, ওটার একটা নাম? না না, 1G র আরেকটা নাম না, 1G র নেক্সট স্ট্যান্ডার্ড। 1G ওয়াজ অ্যান অ্যানালগ টেলিফোন কমিউনিকেশন। তো আচ্ছা, আগেকার দিনে যে বড় বড় ঘাবড়া মার্কা ফোনগুলো আসতো, মানে হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছি তোকে ওই ফোনগুলো হয়তো তুই দেখিস না, আমিও দেখিনি, আমি পরে পিকচারে দেখেছি। অ্যানালগ ফোনস, দাঁড়া এইগুলো না, অ্যানালগ সেল ফোনস, বিগ, দাঁড়া এখানে তো পুরানো গুলো, এই যে এরকম টাইপের, এই যে আগেকার দিনের ফোনগুলো এরকম টাইপের হতো। হ্যাঁ, বুঝেছি দিস বুঝেছি। আর অল অ্যানালগ ফোনস, এদের মধ্যে কোনো ডিজিটাল অ্যাক্টিভিটি হয় না, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। সেটারই একটা রিপ্লেসমেন্ট জিএসএম প্রোভাইড করেছিল উইথ তোর কি বলবো, উম, এই ডিজিটালি সুইচড নেটওয়ার্ক। এবার ফুল ডুপ্লেক্স মানে কি? ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে টু অ্যান্ড ফ্রো কমিউনিকেশন, মানে তুইও কথা বলছিস, ও শুনতে পাচ্ছে, ও কথা বলছে, তুই শুনতে পাচ্ছিস, এটা একসাথে হবে। তো ওই ও একটা ফুল ডুপ্লেক্স মিডিয়াম ওরা শুরু করেছিল। আচ্ছা, ওকে, বুঝেছি। আচ্ছা, এবার এখানে এর থেকে বেশি আর কিছু জানতে লাগবে না, শুধু এই ফুল ফর্ম গুলো জেনে নিস, তাহলে পরেই কাজ হবে। ঠিক আছে। জাস্ট এই ফুল ফর্মটা একটু জেনে রাখিস। সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, সিম, সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল, এই ফুল ফর্ম গুলো জানিস। আর তুই যদি এখানে নোটের মধ্যে চলে আসিস, তাহলে এই নোটের মধ্যে তোর অলরেডি এগুলো আছে, একটু ভালোভাবে ছোট্ট করে দেওয়া আছে, ওখান থেকে তুই চাইলে পড়তে পারিস, দেখিয়ে ঠিক দিচ্ছি। আছে। আচ্ছা, এই যে জিপিআরএস, এই সবকটার ফুল ফর্ম, পিপিপি, জিএসএম, সিম, সিডিএমএ দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবি এখান থেকে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, মেনলি তো আমি এই নোটসটাই ফলো করবো। নোটটা ফলো করবি, আর যেগুলো আমি বইতে দাগাচ্ছি সেগুলো করবি, আর ওর কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো কিন্তু বইতে দেওয়া আছে, এখানে শুধু ছোট্ট একটা নোট দেওয়া আছে। বই আচ্ছা চ্যাপ্টারের মধ্যে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়া আছে, ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলো সলভ করতে হবে, কারণ ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলোর মতনই কোয়েশ্চেন তুই পাবি। আচ্ছা। কারণ ঠিক আছে, এখানে 16 পাতা বা তোর বইয়ের জিনিসগুলো একসাথে মাথায় মাথায় রাখতে পারবি না। তো কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে যদি পড়িস, তাহলে মাথার মধ্যে একটা কম্পার্টমেন্টালাইজ থাকবে জিনিসটা, বুঝেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল? আর হচ্ছে তোর জিপিআরএস,
তো জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এটা দিয়ে 2G আর 3G তে তোর ওই ইন্টারনেট সার্চ করতাম আমরা, ঠিক আছে? প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস। 2G মোবাইল আমরা বলি না, 4G থেকে 2G তে সুইচ করা যায়, হ্যাঁ হ্যাঁ স্পিড খুব স্লো আসে। হ্যাঁ হ্যাঁ তো সেটাই হচ্ছে আগেকার দিনে যে নেটগুলো হতো সেটা প্রচন্ড স্লো ছিল আর প্রচন্ড কস্টলি ছিল, তো সেটাই হচ্ছে জিপিআরএস এর তোর। বুঝতে হ্যাঁ পেরেছি। জানিস তো, করিসনি ওটা ইউজ আগে? ছিল জিওর আগে করিসনি? ওর আগে না। আচ্ছা, জিওর আগে যে নেট ছিল প্রচন্ড কস্টলি ছিল তখন, মোবাইলে ইন্টারনেট করার কথা খুব কম লোকই ভাবতো, ও আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে? তো 3G আসার পরে তার দামগুলো একটু কমে, আর তারপরে 4G এসে তো অনেকটাই দাম কমে যায় হ্যাঁ ইন্টারনেটের অ্যাটলিস্ট। ওটাই। কলের এটা কস্ট এখনো জিওর কমে। জন্যই হচ্ছে, হ্যাঁ শুধু জিওর জন্যই হচ্ছে, জিও জিও। হ্যাঁ, হ্যাঁ কিন্তু দামও বেড়ে গেছে, এখন দাম বাড়াচ্ছে আস্তে আস্তে কলের। হ্যাঁ ওর আগে বলেছিল ফ্রি কল দেবে, এখন ফ্রি কল তো ভোগে গেছে। হ্যাঁ আচ্ছা, তো মোবাইল ডেটা সার্ভিস অন 2G and 3G cellular communication systems, global system for mobile communication, এটা একটু পড়বি। GPRS usage is typically charged that is based on volume of data transfer, contrasting with circuit switch data which is built per minute of connection time. তো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে জিপিআরএস বা ইন্টারনেট কানেকশন যেভাবে চার্জ করা হয়, কিভাবে চার্জ করা হয়, ভলিউম অফ ডেটা যতটা আমি অ্যাক্সেস করেছি। ফর এক্সাম্পল আমি যদি যেরকম তোর পার কেবি বোধহয় কত পয়সা করে বোধহয় চার্জ ফার্জ করতো জিপিআরএস এর সময়, এখন ওটা আরো, এখন ওই দামটা অনেক কমে গেছে। তো সেরকম জিপিআরএস হচ্ছে ভলিউম অফ ডেটার বেসিসে চার্জ হতো, কতটা ইউজেজ করেছি তার উপরে চার্জ, কম্পেয়ার টু সার্কিট সুইচ ডেটা বা কলিং ডেটা, যেখানে কতক্ষণ আমরা ইউজ করছি সেটার উপরে চার্জ করা হতো। বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা, তো এখানে এটুকু পড়তে জিপিআরএস প্রোভাইডস ডেটা রেটস অফ 56 to 114 কেবিপিএস, খুব স্লো ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ডাব্লিউএলএল। ডাব্লিউএলএল স্ট্যান্ডস জিবি ফর, কি লেখা? হ্যাঁ এক্সাম্পল আপ টু 5 GB পার মান্থ ফর ফিক্সড ফি। মানে ওটা কিছু কিছু কোম্পানিরা বান্ডেল দিত আমাদেরকে, 5 GB পার মান্থ ফর ফিক্সড ফি, মানে 5 GB পার মান্থ মানে তখন অনেক কস্ট ছিল, মানে প্রায় 500 থেকে 1000 টাকার মতন লাগতো। হ্যাঁ, মাত্র 5 GBর জন্য। ডেটা তখন খুব কস্টলি ছিল। ও তা আর তখন তো অবশ্য কেউ পাবজিও খেলতো না। হ্যাঁ, তখন 5G বেরোয়নি। আর দাদা পাবজি ব্যান্ড হয়ে গেছে। আর তাও খেলতে পারবি তুই, তোর মোবাইলে এখনো নিশ্চয়ই চলছে। না আমি জানি কিন্তু আমি খেলি না, আমি এই আচ্ছা সংলাপ খেলি। তোর খারাপ লাগছে আচ্ছা, না? হ্যাঁ তোর খারাপ লাগছে না কেন? পাবজি ব্যান্ড হয়ে গেল? ব্যান হয়ে গেছে তো কি হচ্ছে, খেলা যাবে না নাকি? শুধু টুর্নামেন্ট গুলো খেলতে পারবি না, ওটাই যা। ইন্ডিয়াতে টুর্নামেন্ট গুলো আসবে না, খেলতে তো এখনো পারবি, কেন পারবি না? এখনো গুগল প্লে স্টোরে আছে। আছে কিন্তু বলছে 3-4 দিনের মধ্যে উড়িয়ে দেবে, ওটা থাকবে না। ও এপিকে ডাউনলোড করে খেলা হবে, হ্যাঁ সেটা হ্যাঁ। সবই করা যাবে। ও ইন্ডিয়ার ব্যান ওই ওরকমই ব্যান, রাখ। আচ্ছা, তো wireless local loop is basically used for radio to provide telephone connection to the home. It is frames on radio. আচ্ছা, এই ওয়্যারলেস লোকাল লুপ, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তুই ছোটবেলায় কখনো টাটা ডোকোমোর ল্যান্ডলাইন ইউজ করেছিস? তারা এরকম না তো ল্যান্ডলাইন। টাটা ডোকোমোর ল্যান্ডলাইন গুলো ওয়্যারলেস থাকতো, ঠিক আছে? তো এবার ল্যান্ডলাইন কি করে ওয়্যারলেস হতে পারে? এটাকে এই যে টাটা ওয়াকি ইন্ডিকম, সরি ইন্ডিকম, টাটা ইন্ডিকম ওয়াকি বলা হতো, ঠিক আচ্ছা আছে? এগুলো ওয়্যারলেস কিভাবে থাকতো? এরা বেসিক্যালি সিগন্যাল ক্যাচ করে তোকে ওয়াইফাই কানেকশন দেবে, মানে কাইন্ড অফ লাইক মোবাইল ডিভাইসেস, আচ্ছা। ঠিক আছে? তো ওটাই হচ্ছে ডাব্লিউআইএল, ওয়্যারলেস লুপ ইন্টার লুপ নেটওয়ার্ক, তো এটা লোকাল লুপ যেখানে খুশি নেটওয়ার্ক। নিয়েও যাওয়া যেত, কি? যেখানে খুশি এটা নিয়েও যাওয়া যেত। হ্যাঁ, ওটাই সব থেকে ভালো ছিল, ল্যান্ডলাইন যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে। তো এটা ওটাই। অফিস এনভায়রনমেন্টে খুব কাজে আসতো। ধরে নে কেউ কল করেছে, তো কতগুলো ফোন রাখবে একটা অফিসের মধ্যে, তো ধরে নে রিসেপশনে কল করলো, রিসেপশনিস্ট ফোনটা ধরে চলে আসলো, সে কথা বললো, এরকম টাইপের ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে তো ডাব্লিউএলএল, ওয়্যারলেস লুপ লোকাল লুপ নেটওয়ার্ক। এখানে এই ফুল ফর্ম গুলো মাথায় রাখিস, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। এই চ্যাপ্টারটা পুরোই মুখস্থর, তো কিছু করার নেই, হুম। মানে এটা দাগিয়ে দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক পিএসটিএন। আচ্ছা, না, কয়েকটা জিনিস যেমন ভালো জানতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ অনেকগুলো। এগুলো মানে একটু বেশি, ওটাই আর কিছু না। ওটাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফাস্ট ডিপ্লয়মেন্ট, লো কনস্ট্রাকশন, এনি টু জানলেই হবে, তো যে কোনো দুটো মুখস্থ করে রাখবি।
আচ্ছা, এরপরে ওয়্যারলেস মোবাইল টেলিকম কমিউনিকেশন কি আছে? হ্যাঁ, এগুলো আছে। তো এইগুলো এখানে ওরা দিয়ে রেখেছে হচ্ছে তোর এই নোটের মধ্যে কোন নেটওয়ার্কের কি কি এক্সাম্পল। তো মোটামুটি সেটুকু করলেই আশা করছি হয়ে যাবে। তো এইগুলো আমি এখানে দাগিয়ে দিচ্ছি। এটা মনে হচ্ছে ফার্স্ট জেনারেশন মোবাইল টেকনোলজি। তো এর মধ্যে কি কি ছিল? অ্যানালগ টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড। এবারে হচ্ছে 2G, 2G শর্ট ফর সেকেন্ড জেনারেশন ওয়্যারলেস টেলিফোন টেকনোলজি। তো এখানে ওই জিএসএম স্ট্যান্ডার্ডটা ইউজ করা হতো। আর 2G was introduced for data services for mobile starting with SMS text messages। আচ্ছা গেল। এরপরে হচ্ছে 2.5G is in between service of 2G and 3G। 2.5G is identified as general packet radio services along with GSM। তো এই 2G এর পরে একটা বেটার ইমপ্রুভমেন্ট ছিল হচ্ছে 2.5G, যেখানে তোর ইন্টারনেট স্পিডটা একটু বেটার হয়েছিল, ঠিক আছে, বা ইন্টারনেট এস ছিল অ্যাকচুয়ালি জিপিআরএস এর। এরপরে 3G। So 3G stands for third generation mobile telecommunication technology, also called tri-band 3G। তো এটা 3G সব থেকে ভালো কি এনেছিল সেটা হচ্ছে ইন্টারনেট স্পিড। তো ইট প্রোভাইড অ্যান ইনফরমেশন ট্রান্সফার রেট অ্যাট লিস্ট 200 kbps। মানে 200 kbps আগে ব্রডব্যান্ডে দেখা যেত, তারপরে আস্তে আস্তে 3G তে সেটা আসলো। আমার মনে আছে সিমলাতে তখন তোর কি বল নকিয়ার ফোন প্রথম কিনেছিলাম, এই যে এই ফোনটা কিনেছিলাম প্রথম, এটা আমার ফার্স্ট স্মার্টফোন বলতে পারিস। নকিয়া, হ্যাঁ, নকিয়া C530। তো সিমলাতে যখন ঘুরতে গেছিলাম তো ল্যাপটপ সাথে নিয়ে গেছিলাম। তো এখন আমি একটু নেট ফ্যাট অ্যাক্সেস করবো, কিভাবে করব? এই মোবাইল, এটা 3G মোবাইল। তো এর মধ্যে নেট ভরে, তখন কিসের নেট ছিল তখন আমি ইউজ করতাম বোধহয় এয়ারসেল এর ইউজ করতাম। এয়ারসেলে তখন খুব সস্তায় দিত, এয়ারসেল তো এখন উঠেই গেছে। তো তো ওটা আমি কানেক্ট করে এটা দিয়ে আমি নেট করতাম। তো 50-200 kbps এর মতন স্পিড উঠতো, বেশ ভালো উঠতো। হ্যাঁ, হ্যাঁ, ওটা ব্রড, মানে মাঝে মাঝে, সব সময় না, কনসিস্টেন্ট ছিল না, বাট মাঝে মাঝে আসতো। কিন্তু 100 কেবি দিত মোটামুটি। হ্যাঁ, মানে অ্যাভারেজ, অন অ্যাভারেজ 100 এর মতন দিত, মানে ভালো ছিল, মানে জিপিআরএস থেকে তো খুব ভালো ছিল। ওটাই স্পিড ব্রডব্যান্ড ছাড়া এক্সপেক্ট করা যেত না, কিন্তু তারপরে আস্তে আস্তে 3G তে শুরু করলো। তো এখন 3G পরে 3.5G, 3.75G এগুলো এসছে। তাই এগুলো তো দেখিনি। এগুলো অতটা মানে 3G আর 3.5G বেসিক্যালি এগুলো স্ট্যান্ডার্ড। তো যেহেতু 3G নামটা লোকেদের মধ্যে তো কমন হয়ে গেছিল, ওরা এটাকে চেঞ্জ করেনি, কারণ 3G একটা ওরা মার্কেটিং এর জন্য খুব ইউজ করতো, 3G ফোন, এই ফোন সেই ফোন। তো 3.5G লোকেরা বুঝবে না, ভাববে কি না এটা বোধহয় কম্প্যাটেবল হবে না, সিম টিম পাবো না। সে কারণে ওরা 3G নিয়ে চালিয়েছে, বাট সার্ভিসটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করেছে 3.5G, 3.75G। তো বেসিক্যালি এগুলি কোথায় ইউজ করা হতো? ওই মোবাইল টিভি। ইনফ্যাক্ট দেখবি 3G আসার পরে মোবাইল টিভি প্রথম এসেছিল আচ্ছা, টাটা ডোকোমোতে। মোবাইল টিভি, মোবাইল টিভি প্রথম টাটা ডোকোমো নিয়ে এসেছিল এই 3G ইন্টারনেট স্পিডটা আসার পরে। নালে আগে কেউ ভাবতে পারেনি মোবাইলের ইন্টারনেটে তোর কি বলবো আমি, লাইভ ভিডিও স্ট্রিম হবে। ও আচ্ছা, ঠিক আছে, এটা তো এই 3G এটাই এনেছিল। আচ্ছা, এরপর হচ্ছে 4G, যেটা কারেন্টলি আমরা ইউজ করছি। ইট ইজ দ্য সাকসেসর অফ 3G। And 4G systems provide ultra broadband internet access wirelessly। আর এরা 100 Mbps এর উপরে কি 1 Gbps এর উপরেও স্পিড দিতে পারে, কিন্তু বেসিক্যালি এখন এই কারণে দিতে পারছে না, কারণ জিওর সাবস্ক্রাইবার বেস প্রচুর বেশি। তো সেই কারণে যে স্পিডটা ওরা দেয় ওটা ডিভাইড হয়ে যায়। তোর একটা এরিয়ার মধ্যে কত লোক আছে, সবাই যদি নেট ইউজ করে অবভিয়াসলি তুই কম পাবি, শেয়ার হবে বলে। তাই But it has the capability of transmitting 100 Mbps to 1 Gbps। 1 Gbps হ্যাঁ, হ্যাঁ, এত স্পিড? কিন্তু কিন্তু এটা থিওরিটিক্যাল স্পিড, এটা প্র্যাকটিক্যালি এটা পাওয়া যায় না। ওটাই, হ্যাঁ, থিওরিটিক্যাল স্পিড। তাহলে 1 Gbps হ্যাঁ অনেক। হ্যাঁ, আচ্ছা, এসএমএস এর এই শর্ট ফর্ম গুলো পড়বি। বলছিলে কোন একটা নেট যেটা নাসাতে আছে ওটা উঠতে হ্যাঁ, পারে। ওটা ওদের ওটা টেরাবিটের স্পিড হয়, ওটা ওদের ইন্টারনাল নেটওয়ার্ক, ওটা তোর ইন্টারনেটের সাথে কানেক্টেড নয়। ওটাই ওটাই মানে ওই স্পিডটা যদি ইন্টারনেটের হতো তাহলে পরে তুই নেটফ্লিক্স 1 সেকেন্ডে নামাতে পারতি। ও হ্যাঁ, তুই তো বলেছিলি তো সব সিনেমা। ও সব বাবা, সিনেমা একসাথে। ও আচ্ছা, এরপর দেখি আর কি আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মোবাইল প্রসেসর এখানে কোথায়? হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রনিক মেল প্রোটোকলস এগুলো আছে, এগুলো তাহলে মার্ক করিয়ে দিই। তুই যখন নোটটা পড়ছিস, নোটটা পড়ার সময় কিন্তু বইটা রেফার করিস, কারণ সবকিছু নোটের মধ্যে যেগুলো আছে ওটা কিন্তু সিবিএসসির তোর কি বলবো
পুরানোর সিলেবাসের কিন্তু নোট, ওটা তোর মধ্যে আচ্ছা, সবকিছু আছে, তো দেখে দেখে সেটা সেটা পড়িস যেগুলো সিলেবাসে আচ্ছা, আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ইলেকট্রনিক মেলের কিছু প্রোটোকল আছে, এগুলি হচ্ছে পিওপি প্রোটোকল। তো এই প্রোটোকল কি, এই প্রোটোকল গুলো কি, এই প্রোটোকল গুলো বেসিক্যালি ইমেল ট্রান্সফারের জন্য কাজে আসে। টিসিপি আইপি এইচটিটিপি যেরকম ওয়েব পেজের জন্য কাজে আসে, এগুলি হচ্ছে ইলেকট্রনিক মেল ট্রান্সফার প্রোটোকলস। ঠিক আছে, এসব ঠিক আছে। একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল ইউজড বাই লোকাল ইমেল ক্লায়েন্টস টু রিট্রিভ ইমেল ফ্রম এ রিমোট সার্ভার। আচ্ছা, এরপরে এটার কিছু নতুন ভার্সন আছে, যেরকম পিওপি 3, পোস্ট অফিস প্রোটোকল 3। এটা তোর কি বলবো, এই কারেন্টলি এই প্রোটোকলটা তোর জিমেল আর বাকি ইমেল সার্ভারসরা ইউজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি। এর ফুল ফর্ম গুলো খুব ইম্পর্টেন্ট, আর এদের যে ব্যাপারে একটা একটা করে লাইন জানলেই হবে, বাস। আচ্ছা, এরপর দেখি আর কি আছে। চ্যাট আর ভিডিও কনফারেন্সিং এর প্রোটোকল, তো এগুলো একটু আমি মার্ক করিয়ে দিচ্ছি। এগুলো অনেক কিছু আছে আমি জানি, কি আর করবো বল। ওটাই আচ্ছা, অনেক কিছু আছে। আর ভাল লাগতো না। জানি, আমারও ভালো লাগছে না, আর কিছু করার এইখানে নাই, আপনি আমাকে মার্ক করতে হবে, তোকে পড়তে হবে। সব থেকে বেস্ট হতো যদি এই একটাই চ্যাপ্টার থাকতো, তাহলে অসুবিধা হতো না। কারণ কি এত বড় চ্যাপ্টার তো একটাই, ঠিক আছে, অসুবিধা নেই। পুরো এক্সামে একটাই ওটা আর এখন হবে? ব্যাস এই চ্যাটিং আর ইনস্ট্যান্ট মেসেঞ্জিং এর এটুকু বললেই হবে। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং, মানে এইসব জিনিসগুলো কি লাগে এগুলো, আর এগুলো আমরা অলরেডি জানি এগুলো কি জানি, জিনিস, ওটাই তো বলছিলাম। তোকে শুধু একটু বানিয়ে লিখতে হবে, আর কিছু না। ওটাই এটার এই একটা প্যারাগ্রাফ পড়লেই হবে, আর কিছু তোর সফটওয়্যারের নাম জেনে রাখিস। এলিকা। আচ্ছা, আর অ্যাকচুয়ালি এইগুলো তোর নেই, আমি ভুল দেখছিলাম, এইগুলো তোর নেই, দাঁড়া। ও তোর আচ্ছা, আছে হচ্ছে প্রোটোকল গুলো আছে, এইগুলো আছে। ও আচ্ছা, ভিডিও কনফারেন্সিং প্রোটোকল আইআরসি, হচ্ছে ইন্টারনেট রিলে চ্যাট। তো এই প্রোটোকলটা অনেক আগে ইউজ করা হতো, আজকাল ইউজ করা হয় না। ইট ফেসিলিটেটস ট্রান্সফার অফ মেসেজেস ইন দ্য ফর্মস অফ টেক্সট। তো এটা তোকে ওই চ্যাটিং সার্ভিসেস প্রোভাইড করতো। আচ্ছা। এটা অনেক আগে ইউজ করা হতো, ইনফ্যাক্ট এখনো ইউজ করা হয়। হ্যাকার্সরা জেনারেলি ইউজ করে, কারণ এটা ট্র্যাক করা যায় না, এটা কোনো সার্ভারে স্টোর হয় না। এটা ডিরেক্টলি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তোর মেসেজ যায়, তোর কোনো সেন্ট্রাল সার্ভারে স্টোর থাকে না। বুঝতে পেরেছি। সেন্ট্রাল সার্ভারে স্টোর থাকে না তার মানে কি, ফর এক্সাম্পল তুই যদি তোর মোবাইলের মধ্যে ফেসবুক ডিলিট করে দিস, হ্যাঁ, তারপরে যদি আবার ফেসবুক ইনস্টল করিস, দেখবি তোর চ্যাট গুলো তাও আছে। হ্যাঁ, সে তো আছে, হ্যাঁ। কেন থাকে? কারণ সেই চ্যাট গুলো ফেসবুকের সার্ভারে থাকে, তোর মোবাইলে নয়। ঠিক বুঝেছি। আছে, কিন্তু এই আইআরসি তে তোর মোবাইলটা বা তোর কম্পিউটার থেকে যদি আইআরসি ওই চ্যাট, তুই যদি ওই সফটওয়্যারটা ডিলিট করে দিস, নেক্সট টাইম যদি আবার রিইনস্টল করিস, তুই সেই চ্যাট গুলো আর পাবি না। ও বুঝেছি, বুঝেছি। আচ্ছা, Like আর ভিডিও temporary- কনফারেন্সিং এর প্রোটোকল হচ্ছে এটা H.323, that provides multimedia communication services, real-time audio, video, and data communication over packet-based networks. বস এইটুকু বললেই হবে এটা। আচ্ছা, ভিওআইপি আছে কিনা দেখি, হ্যাঁ ভিওআইপিও আছে। আচ্ছা, তো ভিওআইপি কি? ভিওআইপি স্ট্যান্ডস ফর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো এখন তুই তো জানিসই যে মোবাইল মোবাইলের মধ্যে কল সার্ভিসেস কতটা কস্টলি হয়ে গেছে আজকাল, ঠিক আছে? এবার যারা তোর কি বলবো ইসেতে কাজ করে, কি যেন কল সেন্টারে কাজ করে, তো হ্যাঁ, কল সেন্টারের মধ্যে প্রত্যেকজনকে পার্সোনাল মোবাইল দিয়ে প্রত্যেকটা কল ম্যানেজ করা তো অসুবিধা, তাই না? একদম কারণ একদম। কি বলে অনেকগুলো তোর কল সেন্টারের এমপ্লয়ি আছে, আচ্ছা, তাদেরকে যে কলগুলো আসবে তাদেরকে আমাকে সেই কলগুলো ডিভাইড করে করে দিতে হবে, তো সেই ডিভাইডের কাজটা কি করবে? একটা কম্পিউটার করবে। ও হ্যাঁ, হ্যাঁ, সেই কারণে তোর এই ভিওআইপি সার্ভিসেস খুব আজকাল উঠেছে। এই সার্ভিসেস গুলো কারা নেয়? এই সার্ভিসেস গুলো অ্যাভেল করে হচ্ছে তোর ওই যারা কল সেন্টারে কাজ করে, মানে কল সেন্টার গুলো বেসিক্যালি এগুলো অ্যাপ্লাই করে। এখানে তোর কি হয়, তুই ইন্টারনেটের থ্রু কল করতে পারবি। ফর এক্সাম্পল স্কাইপ এমন একটা সার্ভিস যেখানে তুই হ্যাঁ। টাকা ভরে কম্পিউটারের থেকে বসে লোকদেরকে কল করতে পারিস, তোর মোবাইল ফোন লাগবে না। না সে তো এটার জানি। অ্যাডভান্টেজ কি? এটা অ্যাডভান্টেজ হচ্ছে কম্পিউটার ক্যান বি ইউজ টু ম্যানেজ দোজ কলস, কারা কারা কল করলো, কখন কল করলো, কি আচ্ছা, রিজলভ হলো, অডিও রেকর্ডিং, এ সবকিছু এই ভিওআইপি এর থ্রু হবে। এটার একটা লাইন পড়বি, ভিওআইপি ইজ আ টেকনোলজি দ্যাট এলিমেন্টস ভয়েস কমিউনিকেশন ওভার ইন্টারনেট through compression of voice into data packets that can be effectively transmitted over data networks and then converted to voice at the other end. হলো,
বেনিফিটস এর মধ্যে দুটো বেনিফিট করলি, এনি টু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই কয়টা কানেক্ট ইন্টারনেট টেকনোলজি কি কি আছে দেখিনি। ওয়াইফাই আর উইম্যাক্স। ওয়াইফাই তো জানিস কি জিনিস, হ্যাঁ হ্যাঁ এটার ফুল ফর্মটা মাথায় রাখবি, ওয়্যারলেস ফিডেলিটি। জানতাম না ওয়্যারলেস ফিডেলিটি। এটার মাথায় রাখবি। তো ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে একটা রেডিও কমিউনিকেশন টেকনোলজি যেটা দিয়ে আমরা নেট সার্ভ করি মোবাইলে, ল্যাপটপে। ইনফ্যাক্ট ওয়াইফাই এত ফেমাস হয়ে গেছে আজকালকার দিনে ল্যাপটপের মধ্যে আর ইথারনেট জ্যাক থাকে না। ওই যে RJ11 জ্যাক আমরা লাস্ট ক্লাসে পড়লাম, হ্যাঁ যার মধ্যে RJ45 জ্যাক লাগে, সেই হ্যাঁ জ্যাকগুলো আগে তোর ল্যাপটপের মধ্যে ছিল। বাট এখন ল্যাপটপ ওরা যত স্লিম করছে আস্তে আস্তে ওই জ্যাকটাকে তুলে দিয়েছে। ইনফ্যাক্ট কারেন্টলি তুই যতগুলো ল্যাপটপ কিনতে যা, একটাও ল্যাপটপের মধ্যে তুই RJ11 জ্যাক পাবি না। সব জায়গায় তোকে ওয়াইফাই ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে, ওটা এত ফেমাস হয়ে গেছে ওয়াইফাই। ঠিক আছে। তো এটার কাজ কি? ইট ইজ ইউজড। আচ্ছা দাদা এক সেকেন্ড বুক করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা। তো এবার ওয়াইফাই এর দাদাকে, ওয়াইফাই এর দাদা হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো ওয়াইফাই এর দাদা কেন বলছি? এই কারণে বলছি কারণ ওয়াইফাই এর রেঞ্জটা খুব লিমিটেড। তোর বাড়িতে তুই যদি ওয়াইফাই রাউটার লাগাস তাহলে তুই তোর বাড়ির মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবি। ওটাই তুই বাড়ির বাইরে বেরো, দু চারটে বাড়ি ছাড়িয়ে তুই যা, দেখবি তুই তোর ওয়াইফাই কানেকশন পাচ্ছিস। দু চারটে বাড়ি যেতেও হবে না, হ্যাঁ, একটু বেরোলি পরে পাবি। ছাদে গেলেই নেট স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে তারপরে তার সিগন্যালটাও ক্যাচও করবে না। তো ওটাই ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাই এর দাদা। তো ওয়াইম্যাক্স এর রেঞ্জটা ওয়াইফাই এর থেকে অনেক বড়। তো ফর এক্সাম্পল এরকম হয় যে তোর দুটো অফিস তোর একটু ডিস্টেন্সে আছে। ধরে নে একটা অফিস আছে ব্যারাকপুরে, আরেকটা অফিস সাপোজ আছে হচ্ছে তোর কোথায়, হ্যাঁ শিয়ালদা বা শিথির মোড়, যাই হোক। আচ্ছা তো এবার এই দুটো অফিসের মধ্যে যদি ইন্টারনেট শেয়ার করতে হয় বা যদি এই দুটো অফিসের মধ্যে কানেকশন করতে হয়, তাহলে পরে কি করতে হবে? তাহলে পরে আমাকে একটা হেভি হাই স্পিড ইন্টারনেট নিতে হবে। একদম। তো এবার এই হাই স্পিড ইন্টারনেটটা যদি ডাউন হয়ে যায় তাহলে পরে এই দুটো অফিস কানেক্ট কথা বলতে পারবে না। না যাতে এদের মধ্যে একটা কানেকশন থাকে, তাই জন্য কি করা যেতে পারে? দুটো কাজ করা যেতে পারে। আইদার আমরা এই দুটো অফিসের মাঝখানে তার, তোর কি বলবো, লাগাতে পারি, অনেক বড় তার লাগাতে পারি, অথবা আমরা ওয়্যারলেস কানেকশন নিতে পারি। এবার তার লাগানোটা অবভিয়াসলি কস্ট এফেক্টিভ হবে না, অবশ্যই অনেক কিলোমিটার তার লাগবে, ওটাই মাঝখানে অনেকটা। রিপিটার লাগবে সিগন্যাল বুস্ট করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই কারণে ওয়্যারলেস মানে তোর ওয়ার্ড অপশন উইল নট বি এ গুড চয়েস। না তো সেই তার জায়গায় কি করা হয়? তার জায়গায় ওয়াইম্যাক্স বা লং ডিস্টেন্স ওয়াইফাই ইউজ করা হয়। তো লং ডিস্টেন্স ওয়াইফাই কেমন দেখতে হয় এটা দেখিয়ে দিই। আচ্ছা লং ডিস্টেন্স ওয়াইফাই, আমি শুনেছি। তো লং ডিস্টেন্স ওয়াইফাই এর মধ্যে অনেক বড় বড় টাওয়ার থাকে, কাইন্ড অফ লাইক এটা। এখানে এত কাছাকাছি দেখিয়েছে, বাট এই টাওয়ার গুলো দূরে দূরে থাকে। ও অনেক আচ্ছা হাই রাইজ বিল্ডিং এর উপরে এরকম দুটো টাওয়ার লাগানো থাকে, যে দুটো টাওয়ার একসাথে তোমাকে সেম অ্যাঙ্গেলে রাখতে হবে, মানে এদের মধ্যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যাতে সেম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছিস? এই ব্যাপারটা তোকে মেনটেন করতে হবে। এই ব্যাপারটা যদি মেনটেন না হয় তাহলে এটা ক্যাচ করতে পারবে না। ও তো এইটাই হচ্ছে তোর ওয়াইম্যাক্স, মানে ভাই, লং ডিস্টেন্স ওয়াইফাই। বুঝেছি। ঠিক আছে। তো ব্যাপারটা কি? ওয়াইফাই যেখানে 30 মিটারের একটা ওয়্যারলেস রেঞ্জ দিতে পারে, ওয়াইম্যাক্স তার জায়গায় 50 কিলোমিটার অব্দি দিতে পারে। উরে বাবা, বুঝেছি বুঝেছি। এটাই মাথায় রাখতে হবে, ওয়াইম্যাক্স আর ওয়াইফাই এর মধ্যে ডিফারেন্সটা কি। আচ্ছা ঠিক আছে। আর তো নেই। আচ্ছা, হ্যাঁ আর আছে, এটা করেই শেষ। আচ্ছা, এবার এই যে পার্টটা আছে, এই পার্টটা আমি তোকে বলবো তুই নোটের থেকে পড়িস। কেন নোটের থেকে পড়িস এই পার্টটা? কারণ নোটের মধ্যে এই পার্টটা তোর কি বলবো, কি ডিফারেন্সেস করে দেওয়া আছে। তো তোর মাথায় রাখতে সুবিধা হবে, কারণ এই ডিফারেন্সেস হিসাবেই আসবে। ক্র্যাকার্স আর হ্যাকার্স এর মধ্যে ডিফারেন্স, সাইবার ল কি, ইন্ডিয়াস আইটি অ্যাক্ট কি, ওরে বাবা। এইগুলো ভাইরাসেস কি, ট্রোজান কি, সাইবার ক্রাইম কি, এইগুলো তুই এখান থেকে পড়ে নিস। সাইবার ক্রাইম বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা,
ক্লাসের টাইম যেহেতু খুব কম আছে, নতুন টপিক শুরু করিয়ে লাভ হবে না, তাহলে আজকের জন্য এটুকুই থাক। তাহলে এই চ্যাপ্টারটা আমি ধরছি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। আমরা একটু মার্ক করিয়ে দিচ্ছি, তুই আচ্ছা, তোর ওখান থেকেই পড়িস, বাট স্টিল আমি একটু মার্ক করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে দাও। আচ্ছা, তাহলে একটু এক্সপ্লেনেশনও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি কি আছে? থ্রেটস অ্যান্ড প্রিভেনশন ফ্রম ভাইরাসেস, ওয়ার্মস, ট্রোজান হর্স, স্প্যামস, ইউজ অফ কুকিজ, প্রোটেকশন ইউজিং ফায়ারওয়াল, এইচটিটিপিএস। আচ্ছা, তাহলে এগুলো একটু মার্ক করে দিই। তো ম্যালওয়্যার, তো ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার ইজ এ কাইন্ড অফ ভাইরাস দ্যাট কি বলবো, দ্যাট স্টিলস ইনফরমেশন ফ্রম ইউর কম্পিউটার। এর একটাই কাজ হচ্ছে তোর কম্পিউটার থেকে তোর ইনফরমেশন স্টিল করে। কিরকম টাইপের ইনফরমেশন? তোর পাসওয়ার্ড হতে পারে, তোর সেন্সিটিভ প্রাইভেট ডেটা হতে পারে, এইগুলো তোর কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ট্রান্সফার করার কাজই ম্যালওয়্যার করে। ঠিক ও আছে? আচ্ছা, তাহলে এটা ওটা হ্যাকিং করার জিনিস। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাকাররা ম্যালওয়্যার তোর কম্পিউটারের, মানে ম্যালওয়্যার ওরা কি করে, যেই সফটওয়্যার গুলো আমরা টরেন্ট থেকে ডাউনলোড করি, এগুলো পাইরেটেড সফটওয়্যার। হ্যাঁ, আর লোকেরা অবভিয়াসলি ফ্রি এর জিনিসটাই খোঁজে। তো একদম এবার একদম। ইন্টারনেট থেকে পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করার সময় উই নিড টু বি ভেরি কেয়ারফুল যে যেই সোর্স থেকে আমরা ডাউনলোড করছি সেই সোর্সটা ট্রাস্টওয়ার্দি, সেই সোর্সটা থেকে কি বেশি লোক ডাউনলোড করেছে, লোকেদের রিভিউ কি, এই সব তোকে মাথায় রাখতে হবে। যেখানে হ্যাঁ, যে কোনো সোর্স থেকে নামালে, সেটাকে ইনস্টল করলে পরে দের ইজ আ হাই চান্স তোর কম্পিউটার ইনফেক্টেড হবে। হ্যাঁ, জেনারেলি কি করে হ্যাকার্সরা এরকম টরেন্টের মধ্যে ওই পাইরেটেড সফটওয়্যারের সাথে ম্যালওয়্যার গুলোকে বান্ডেল করে ছেড়ে দেয়। তো ও, তোর যেই লোকেরা খুব একটা এই বিষয়ে ভালো আইডিয়া নেই, তাদেরকে বা ফ্রি এর সফটওয়্যার পাচ্ছি, ফ্রি এর কল অফ ডিউটি পাচ্ছি, চলো নামিয়ে নি। ইনস্টল করার পরে তারা গেম টেম তো খেলে, কিন্তু হ্যাঁ, ম্যালওয়্যারটা তোর কম্পিউটারের মধ্যে চলে আসে। ম্যালওয়্যারটা চলে আসার পরে কি করে, ও তোর ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে দেয়, ব্রাউজারের কুকি গুলো অন্যদেরকে পাঠিয়ে দেয়, যে কুকির মধ্যে তোর পাসওয়ার্ড ইনফরমেশন স্টোর থাকে। তো এগুলো খুব খারাপ, এবার তো কম্পিউটারকে স্লো করে দেয়। বাবা, বুঝেছি বুঝেছি। So malware includes computer viruses, computer worms, ransomware, Trojan horses, keyloggers, most rootkits, spyware, dishonest adware, malicious BHUs, and other malicious software. The majority of active malware threats are usually Trojans or worms rather than viruses. তো এরা তোর কম্পিউটারকে খারাপ করে না, কিন্তু তোর কম্পিউটারের সেন্সিটিভ ইনফরমেশন পাচার করে। হুম, ঠিক আছে? বুঝেছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কম্পিউটার ভাইরাসের। এবার কম্পিউটার ভাইরাসের হিউম্যান ভাইরাসের মধ্যে ডিফারেন্স কি? হিউম্যান ভাইরাস কি হয়, যে ভাইরাসের জন্য আমাদের সর্দি লাগে, আমাদের জ্বর আসে। কিন্তু কম্পিউটারে কি জ্বর আসে বা সর্দি লাগে না তো, মানুষ তো নয় কম্পিউটার। তো কম্পিউটার ভাইরাস কি করে? কম্পিউটার ভাইরাস তোর ফাইল সিস্টেম করাপ্ট করে। ধরে নে তুই খুব কষ্ট করে করে একটা প্রজেক্ট ফাইল বানিয়েছিস, একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে ধরে একটা প্রজেক্ট বানিয়েছিস। হ্যাঁ, তো তোর কম্পিউটার ভাইরাস ইজ এ ডিস্ট্রাকটিভ ইন নেচার। ও তোর কম্পিউটারের মধ্যে যতগুলো ফাইল দেখবে প্রত্যেকটা ফাইল করাপ্ট করে দেবে। করাপ্ট করে দেওয়া মানে কি? তোর কম্পিউটারে ভাইরাস ঢোকার পরে তোর 1 সপ্তাহের প্রজেক্টের কাজ তুই ওর পরে আর খুলতে পারবি না, তোর সব খাটনি জলে। বুঝেছি আমি, তো বুঝেছি। দে আর কি বলবো, দে আর ডিস্ট্রাকটিভ ইন নেচার, ডিস্ট্রাকটিভ সফটওয়্যার প্রোগ্রামস ইন নেচার। ঠিক আছে? তো কি, a computer virus is a software program that can replicate itself and spread from one computer to another. It is designed to infect the host program and gain control over the system without users knowledge. ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে কম্পিউটার ওয়ার্ম কি? A computer worm is a standalone malware computer program that replicates itself in order to spread to other computers. It resides in the active memory. So computer worm is a worse form of computer virus. তো কম্পিউটার ভাইরাস যেখানে ডিলিট করা যায়, কম্পিউটার ওয়ার্মস একবার ইনফেক্ট হলে ডিলিট করা যায় না, তোকে কম্পিউটার ফরম্যাট করতে হবে। ও, তো ইনফ্যাক্ট মাঝে শেষে কম্পিউটার ফরম্যাট করেও কোনো লাভ হয় না, তোকে পুরো মাদারবোর্ড ফেলে দিতে হয়। কম্পিউটার ওয়ার্ম কি করে, ও তোর বায়োস, তারপরে হার্ড ডিস্কের তোর কি বলবো এমবিআর, মাস্টার বুট রেকর্ড বা ওএস এর মেমোরি রেসিডেন্ট পোর্শন, এই সবের মধ্যে নিজেকে স্টোর করে দেয়। তো সেটাতে কি হয়, যখনই তুই তোর কম্পিউটারটা চালাবি তখনই ওই ভাইরাসটা চলবে। ও যদি ওএস এর মধ্যে করে তাহলে অসুবিধা নেই, ফরম্যাট করে দেওয়া যায়। কিন্তু যদি ও বায়োসের মধ্যে এফেক্ট করে, বায়োসের মধ্যে যদি ঢুকে বসে থাকে, তোর কম্পিউটারটা ফেলে দেওয়া ছাড়া তোর কাছে আর কোনো উপায় নেই, মাদারবোর্ডটা তোকে ফেলে দিতে হবে ধরে। বুঝতে পেরেছি। ঠিক আছে? তো এটা যে এইভাবে কম্পিউটার ভাইরাস হচ্ছে সফটওয়্যার লেভেলে ডিস্ট্রাকটিভ, কম্পিউটার ওয়ার্ম, কিছু কিছু কম্পিউটার ওয়ার্ম হার্ডওয়্যার লেভেলে ডিস্ট্রাকটিভ। এ বাবা, বুঝেছি। So unlike a computer virus, it does not need to attach itself to an existing program.
আচ্ছা, এরপর হচ্ছে ট্রোজান হর্স। তো ট্রোজান হর্সের স্টোরি কি কখনো পড়েছিস? ক্রিকেট ট্রোজান হর্স পড়িসনি বা মুভিটা দেখিসনি ট্রোজান হর্স? হ্যাঁ, আচ্ছা, তো ট্রোজান হর্স কি ছিল? তো ট্রোজান হর্সের স্টোরিটা একবার দেখে নেওয়া যাক, তাহলে পরে বুঝতে পারবি এটার কম্পিউটারের সাথে রিলেশনশিপটা কি আছে। স্টোরি স্টোরি আছে নাকি? হ্যাঁ, এই যে ট্রোজান হর্সটা তোর এরকম টাইপের একটা স্ট্রাকচার যেটা তোর গ্রিকরা বানিয়েছিল। তো ট্রোজান হর্সের স্টোরি কি একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, আচ্ছা, তো খুলুক। আচ্ছা, তো এটা তোর গ্রিক আর রোমানসের মধ্যে যুদ্ধর ব্যাপারে। তো বেসিক্যালি কি হয়েছিল, রোমানসরাই তো আহ, দেখে নি একবার, আমার যতদূর মনে হয় রোমানসরাই, দেখে নি। সিটি অফ ট্রয়, সিটি অফ ট্রয়টা কারা কন্ট্রোল করতো? সিটি অফ ট্রয়, আচ্ছা, হুম, রোম্যান্সই মনে হয়। দেখে নি, দাঁড়া দেখে নি। আচ্ছা, যাই হোক, তো এটা বেসিক্যালি যুদ্ধ হয়েছিল তোর যতদূর মনে হয় আমি ভুলও হতে পারি, রোমানস আর গ্রিকসদের মধ্যে। হ্যাঁ, তো এখানে তোর মানে দেখ বেশিরভাগ যুদ্ধই যেগুলো তোর এনশিয়েন্ট টাইমসে হতো হতো হচ্ছে তোর কি বলবো মহিলাদের জন্য, হ্যাঁ, সত্যিকারের কথা। হ্যাঁ। মানে যতগুলো এনশিয়েন্ট ওয়ার হয়েছে প্রত্যেকটা ওয়ার হয়েছে মহিলাদের জন্য। তো এখানে এই আহ, গ্রিকের বোধহয় কি এই রোমানসের সাথে গ্রিকের কোন একটা রাজার মেয়ে দুজনে পালিয়ে গেছিল। ও তো পালিয়ে আচ্ছা, যাওয়ার জন্য তো ওদের মধ্যে খুব যুদ্ধ হয়েছিল ওই দুটো ইসের মধ্যে, কিন্তু গ্রিকরা কোনোভাবেই সেই যুদ্ধ জিততে পারছিল না। মানে ওদের আচ্ছা, সেই ফায়ার পাওয়ার বা সেই স্ট্র্যাটেজি ছিল না যুদ্ধটা জেতার জন্য। তো আচ্ছা। গ্রিকরা কি করলো, গ্রিকরা একটা চাল চাললো। সেই চালটা কি, ওরা রোমান্সের কাছে সারেন্ডার করলো, বললো কি আমি তোমাদের সাথে আর লড়াই যুদ্ধ করতে চাই না, আমি তোমাদের সাথে একটা পিস ট্রিটি তোর ক্রিয়েট করতে চাই, পিস ট্রিটি সাইন করতে চাই দুজনের মধ্যে। আর পিস অফারিং অনুসারে আমরা এই হর্স তোমাদেরকে অফার করলাম। ও ঠিক আছে, আচ্ছা। খুব সিম্পল ব্যাপার, হর্স অফার করেছে, খুব ভালো কথা। ওরা ভেবেছে হ্যাঁ আমরা জিতে গেছি, আমরা সেলিব্রেট করছি, খুব ভালো কথা, এরা আমাদের সামনে হার মেনেছে, মাথা নত করেছে। তো ওরা সেই অফারিংটাকে সাজিয়ে রেখেছে। হ্যাঁ। কিন্তু গ্রিকদের চাল কি ছিল, গ্রিকদের চাল ছিল হচ্ছে এই হর্সের ভিতরে গ্রিক সোলজারদেরকে লুকিয়ে রাখা। এ বাবা। ও হর্সের ভিতরে গ্রিক সোলজারদেরকে লুকিয়ে রেখেছিল। তো লুকিয়ে রেখে তারপরে যখন এই উডেন হর্সটা যখন তাদেরকে গিফট হিসাবে দিল, তারপরে যখন রাত্রিবেলা তারা সেলিব্রেট করছে, আর তখনকার দিনে সেলিব্রেট কিভাবে করতো তুইও জানিস, বিয়ার মদ এইসব খেয়ে ওরা সেলিব্রেট করতো। হ্যাঁ, তো মাঝরাতে যখন সবাই মদ থদ খেয়ে টাল্লি হয়ে পড়ে আছে, হ্যাঁ। তখন সেই সোলজাররা এই কি বলবো এই হর্সের পেটের মধ্যে একটা দরজার মতন ছিল, দরজার থেকে বেরিয়ে সেখানের সবাইকে মেরে সেই এইটটা যে সিটির উপরে হচ্ছে সিটি অফ ট্রয়, সেই সিটি অফ ট্রয়কে ক্যাপচার করেছিল। বাবা। ওই ট্রোজান হর্স ইজ বেসিক্যালি আ সাইলেন্ট, কি বলতে পারিস, আ সাইলেন্ট ভাইরাস। তো এই টাইপের ভাইরাস যখন তোর কম্পিউটারে ইনফেক্ট করে, তখন তুই রেডিলি বুঝতে পারিস না তোর কম্পিউটার যে এফেক্টেড হয়েছে, কারণ তোর কম্পিউটারটা নর্মাল অ্যাজ ইট ইজ যেভাবে আগে চলতো সেভাবেই চলে। আচ্ছা। কিন্তু একটা টাইমের পরে বা একটা পিরিয়ডের পরে এই ট্রোজান হর্সটা আনরিলিজ হয়, তখন ও তোর কম্পিউটার খারাপ করে, তোর কম্পিউটারের ইনফরমেশন অন্যদেরকে পাচার করে, ওই হ্যাকারসদেরকে পাচার করে। তো এটাই হচ্ছে মানে একটা সাইলেন্ট ভাইরাস হচ্ছে ট্রোজান হর্স। ও, বুঝেছি, ঠিক আছে, বুঝেছি। তো এদের পিছনে স্টোরি হচ্ছে এটা সিটি অফ ট্রয় এর ওয়ার। এটার মুভিটা দেখতে পারিস, বেশ ভালো মুভিটা, সিটি অফ ট্রয়। সিটি অফ ট্রয়। মানে মুভিটার নাম যতদূর মনে হয় ট্রয় ছিল। ট্রয়, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ট্রয়, শুনেছি, শুনেছি, শুনেছি। হ্যাঁ। এই যে ট্রয়, এটা দেখতে আচ্ছা, পারিস। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এখানে কি, এখানে হচ্ছে ট্রোজান হর্স। তো a Trojan horse is a non-self-replicating type of malware which appears to perform a desirable function but instead facilitates unauthorized access to the user's computer system. Trojans do not attempt to inject themselves into other files like a computer virus. The Trojan horses may steal information or harm their host computer systems. ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে স্প্যাম। তো স্প্যাম কি জিনিস? আহ, বারবার কাউকে বিরক্ত করা, বারবার কাউকে কল করা, মেসেজ করা। ফর এক্সাম্পল, তোর কাছে মোবাইলের মধ্যে মেসেজ আসে না, আমার হ্যাঁ, সাথে বন্ধুত্ব করবে, এই গানটা সেট করো, রিংটোন, এইসব আসতে থাকে না? ওরা কি হ্যাঁ, করে, ওরা তোর এসএমএস বক্সটা, ইনবক্সটা পুরো ফ্ল্যাট করে দেয়।
হ্যাঁ 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 ভুলভাল ইনফরমেশন দিয়ে। একদম। তাহলে কি হতে পারে, তাহলে এটা হতে পারে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ফর এক্সাম্পল তোর যদি কম্পিটিটিভ এক্সামের জন্য বসিস বা কোনো কলেজের অ্যাডমিশনের এক্সামের জন্য বসিস, সেই হ্যাঁ এক্সামের ইনফরমেশন গুলো তোর কি বলবো নিচে চলে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ বারবার ভুলভাল মেসেজ এসে এসে তোর ইনবক্সটাকে ফ্ল্যাট করে রাখছে। একদম একদম। এই স্প্যামটা ইমেলের জন্য খুব বেশি হয়। তো Email, ভুলভাল অ্যাডভার্টাইজমেন্টের ইমেল ও তোর মোবাইলের মধ্যে বা তোর ইনবক্সের মধ্যে পাঠাতে থাকে। তো এটা হ্যাঁ, খুব একটা হার্মফুল নয়, তো সিস্টেমকে এফেক্ট করবে না, তো কিন্তু ও তোর ইম্পর্টেন্ট মেসেজেস গুলোকে হাইড করে দেবে, কারণ ওগুলো নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা কোনো বুঝেছি। মেসেজেস। So আচ্ছা spam is flooding the internet with many copies of the same message. It is an attempt to force the message on people who would not otherwise choose to receive it. তোর কেএফসি তে খেতে ভালো লাগে না, কিন্তু বারবার কেএফসি তোকে মেসেজ পাঠিয়ে যাচ্ছে, দ্যাট ইজ বুঝেছি। কল্ড স্প্যামিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কুকিজ। তো কুকিজ কি, কুকিজ আর লোকাল স্টোরেজেস অন ওয়েব ব্রাউজার্স। তো কুকিজ আর এ মিনস অফ স্টোরিং পাসওয়ার্ডস অন ওয়েব ব্রাউজার্স। ফর এক্সাম্পল, যখন তুই সাইন ইন করিস, সাইন ইন করার সময় তুই এরকম টাইপের নিশ্চয়ই কিছু অপশন দেখেছিস, এরকম একটা বক্স থাকে, চেক বক্স থাকে, যার পাশে লেখা থাকে কিপ মি সাইনড ইন। হ্যাঁ 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 ঠিক আছে। তো কিপ মি সাইনড ইন এর তলায় দেখবি ছোট্ট করে একটা ওয়ার্নিং দেওয়া থাকে, নেভার চেক দিস অপশন ওয়েন ইউ আর অন আ পাবলিক কম্পিউটার। কেন কি, এই কিপ মি সাইন ইন বক্সে তুই যদি চেক করে সাইন ইন বাটনে ক্লিক করিস, তাহলে সাম ফর্ম অফ ইউর পাসওয়ার্ড উইল বি স্টোরড অন দি ওয়েব ব্রাউজার। আর আচ্ছা এই জিনিসটা যদি কেউ চুরি করে নিজের ওয়েব ব্রাউজারের মধ্যে ওই কুকিটা কপি করে ইউজ করে, তাহলে হ্যাঁ। পরে ওয়েব সার্ভার কি ভাববে, এর তো পাসওয়ার্ড অলরেডি সেভড আছে, চলো এর অ্যাকাউন্টটা খুলে দিই, অথরাইজ হয়ে যাবে। এ বাবা। সেটা খুব একটা ভালো জিনিস না। তো কুকি ও স্টিলার আর হোয়াট স্টিলস ইউর কুকিজ অন ইউর ব্রাউজার। যদিও এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, তাও স্টিল এই টাইপের প্রবলেম গুলো এখনো এক্সিস্ট করে। বুঝেছি বুঝেছি বুঝেছি। So they are used by web developers to help users navigate their websites efficiently and perform certain functions. Cookies are created when a user's browsers load a particular website. And তারপরে হচ্ছে these cookies regulate how ads appear and how widgets and other elements function on the page. আচ্ছা, এরপরে আর কিছু বলেন, ঠিক আছে, কুকিজের ব্যাপারে এটা বলা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল কি জিনিসের জন্য ইউজ করা হয়, দে আর ইউজ টু প্রিভেন্ট ইউ ফ্রম ওপেনিং আদার সাইটস। ফর এক্সাম্পল, আমাদের স্কুলে আমরা কম্পিউটার থেকে জিমেল আর এই গুগল এইসব সাইট খুলতে পারতাম, কিন্তু গেমিং সাইট বা ইউটিউব খুলতে পারতাম না, বিকজ দে ওয়ার ব্লকড। তো ফায়ারওয়াল কি করতো, ফায়ারওয়াল ইজ আ সিস্টেম উইচ ইজ ডিজাইন টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু অর ফ্রম আ প্রাইভেট নেটওয়ার্ক। তো নিশ্চয়ই তো স্কুল অথরিটি চাইবে না কি স্কুলের স্টুডেন্টরা কম্পিউটারের মধ্যে বসে বসে গেম খেলুক, বাট না, স্টিল লোকেরা পেনড্রাইভে গেম টেম নিয়ে আসতো, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ। বাট ফায়ারওয়াল দিয়ে এই গেমিং সাইটস বা ইউটিউব এইসবে কানেকশনটা প্রিভেন্ট করে। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো দের আর ডিফারেন্ট টাইপস অফ ফায়ারওয়াল টেকনিক্স। একটা হচ্ছে প্যাকেট ফিল্টার, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ফায়ারওয়াল, মানে যদি তুই কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ভিপিএনস আছে, সেই ভিপিএন তুই চালাতে পারবি না। প্যাকেট ফিল্টার যেটা ডেটার লেভেলে কাজ করে, একটা হচ্ছে সার্কিট লেভেল গেটওয়ে, জাস্ট নামগুলো জানলেই হবে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডিয়ান আইটি অ্যাক্ট। এই যে জিনিসপত্রগুলো আছে, এগুলো তুই নোট থেকেই পড়িস, এগুলো মার্ক করানো কোনো মানে হয় না, এগুলো ডিফারেন্সেস দেওয়া আছে, নোট থেকেই পড়িস। ঠিক আছে ঠিক আছে, তাহলে এইটু আজকে এটুকুই থাক। ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, খুব একটা ভালো লাগছে না তোর, জানি অনেকটা ঘেটিয়েছে, বাট কিছু অনেক- করার নেই। তুই নিজের কাছে ছোট ছোট নোট বানিয়ে রাখিস, পরীক্ষার আগে সেই নোট থেকেই পড়িস, যে যাগুলো মার্ক করলাম তাহলে পরেই হবে, ঠিক আছে ওখানে এই কোয়েশ্চেন গুলো তুই অ্যান্সার করতে পারবি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ইউনিট আমাদের শেষ হলো, ইউনিট টু কম্পিউটার নেটওয়ার্কস, অনেক বড় একটা ইউনিট ছিল। হ্যাঁ তারপরে এই পাইথনটা চলবে, অনেকদিন চলবে, এটা সময় লাগবে শেষ করতে। তারপরে ডেটাবেস নাহলে আমি শুরু করিয়ে দেবো পরে। ঠিক আছে ডেটাবেসটা ভালো লাগবে, ডেটাবেসটা বোঝার আছে, পাইথন আর ডেটাবেস বোঝার জিনিস, এটা তোর ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, চল তাহলে আজকের জন্য এটুকুই রাখছি, তাহলে টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা।